আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কবরস্থানে দাঁড়িয়ে, কবরের চারিপাশে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। অনেক জোরাজুরি করে কবরের মধ্যে আমি নামটা লিখাইনি। খুব সামনাসামনি আমার কবর দেখতে খারাপ লাগে না। মনে হয় আমি প্রতিদিন এখানে আসি, কিন্তু সময়ের কারণে আমার কবরে আসা হয় না, কবরস্থানে আসা হয় না। আমি দোয়া করি সব মুর্দাদের জন্য। হঠাৎ করে একটা ফোন আসলো আমার কাছে। আমি এক গুলশানের ধনাঢ্য বাসায় গিয়েছিলাম, ব্যবসায়ীর বাসায় গিয়েছিলাম, মনে আছে আপনাদের নিশ্চয়ই। সেই ধনাঢ্য ব্যবসায়ীর বাসার মধ্যে আমি একটা আবছা অবয়ব দেখেছিলাম। ওই যে শহরের বিলবোর্ডের আলো, বেসামাল আলোতে আমি দেখার চেষ্টা করছিলাম। ওই যে বাড়ির ছাদের কোণায় একটা ছেলে দাঁড়ানো ছিল, মুচকি হাসি দিয়ে সব ঝাঁপ দিয়েছিল। আমি ভয় পাইনি, আমাকে বেশ ভালোভাবে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছিল। জানি না আমার সিক্স সেন্স কতটুকু কাজ করে, কিন্তু সেবার আমি সিক্স সেন্সের পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করেছি। আমি আগেই বলেছিলাম আমি ইয়াতিম মানুষ, আমার ইতস্তত বোধ হয়তো কম। তা আমি ওই লোকটাকে একবার জিজ্ঞেস করেছিলাম টাকাটা কি হালাল। লোকটা বলেছিল আমি জমি বিক্রি করার টাকা দিয়েই নিয়ত করেছি যে টাকাটা আমি মসজিদে দিব। যাই হোক, আমার সাথে সেদিনের মতো সেদিন ওনার সাথে যে ধরনের কথাবার্তা হয়েছিল, পরে ঝামেলা শেষ করার পরে আমি আর তার সাথে তেমন একটা যোগাযোগ করিনি। তখন আমি একটা অলৌকিকতার পরিচয় দিয়েছিলাম যে ওনার ছেলেটা মারা গিয়েছে এবং একটা মেয়েকে পছন্দ করছিল, ব্লা বহু ঝামেলা। তাছাড়া ওনার স্ত্রীর সাথে উনি যখন থাইল্যান্ডে গিয়েছিলেন বাংলাদেশে আসার পরে যখন ছেলের লাশ পেয়েছিলেন, তিনি অনেকটা ঘৃণাই জন্মে গেছিল তার মনের ভিতরে। এগুলো কিন্তু আমার সব সিক্স সেন্সে আমি ওনাকে গেস করে হিট করেছিলাম এবং উনি ধরে ফেলেছিল। আর ওনার সাথে কথা বলার সময় ওনাকে বলেছিলাম যে আপনার বাসা তো নাপাকি জিনিস দিয়ে ভরা, এবং যে মহিলা আপনার সাথে ছিল সেটা তো আপনার স্ত্রী না। উনি প্রচন্ড হকচকিয়ে গিয়েছিল যে আমার এই সিক্স সেন্স এইভাবে কাজ করছে। এতটাই হিট করছিল আমার সিক্স সেন্স যে উনি আসলে বুঝতে পারছেন। উনি আমাকে ইনভাইট করতে চাচ্ছে, কোন একটা সমস্যা তার বাসায় হচ্ছিল বিধায়, কিন্তু আমি তো নাপাক বাসায় যাব না, আমি তো নাপাক বাসায় যেতে চাই না। একজন মহিলা তার সাথে থাকে, তারা বিয়ে করেনি, তার ছেলে একটা মেয়ে নিয়ে বাসায় ছিল, তারাও বিয়ে করেনি। তো কোনোভাবেই বাসাটা পাক পবিত্র ছিল না। ওই বাসার মধ্যে টেবিল ভর্তি মূর্তি ছিল এবং উনি একের পর এক ব্যবসায় লস খাচ্ছিল, জমি বিক্রি করছিল, এবং উনি চাইছিলেন যে আমি আসলে ওনার হাতের আংটি বদলে দেই, আমি চেঞ্জ করে দিই ওনার হাতের আংটি, এবং ওনাকে ব্যবসায় লস খাওয়াটা থেকে উদ্ধার করি। বলেছিলাম যে আপনার কলবের ভেতরে এত কালো দাগ, এতটাই ক্লগ, এতটাই আটকানো যে এটা যতই চেষ্টা করেন পরিষ্কার হবে না। তবে তওবা করতে হবে, মুনাফিকি চরিত্র বদলাতে হবে, রিয়া অথবা আপনার দান খয়রাতের লোক দেখানো সেটাকে বন্ধ করতে হবে। আমি ওনার মধ্যে আমি দেখেছি যে ওনার মধ্যে ইসলাম জিনিসটা যে সত্য সেটা স্বীকার করার মতো অবস্থা ছিল না, কারণ কলবে ছিল অহংকার। আর ওই জায়গায় আমি যে সিক্স সেন্সের খেলাটা খেলেছি সেটা সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে খেলেছি। নর্মালি আমি স্বীকার করি না আমার সিক্স সেন্স অনেক ভালো, তবে রফিক সাহেব মাঝে মাঝে বলে যে আপনার সিক্স সেন্স যথেষ্ট রকমের স্ট্রং। যাই হোক, পুরনো সেই কথা। আমি যখন বাসায় বসে ভাত খাচ্ছিলাম, আমার ফোনে একটি ফোন আসে, একটি আননোন নাম্বার, অফিসের ল্যান্ডলাইন নাম্বার হবে, নাম্বারটা 0178 অথবা 018 অথবা 019 এরকম না, নাম্বারটা খুবই অদ্ভুত টাইপের নাম্বার। যাই হোক, আমার নাম্বারে ফোন আসার পর আমি যখন ফোনটা ধরলাম, ফোনটা ধরার পরে আমার অপর পাশ থেকে সালাম আসলো, আমি সালামের উত্তর দিলাম। সালামের উত্তর দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করলো কেমন আছেন। আমি বললাম যে আমি ভালো আছি, আপনি কে বলছেন? বলছে আমি অমুক বলছি, আপনি আমার বাসায় এসেছিলেন, আমাকে একটা বিশাল লিস্ট দিয়ে গিয়েছিলেন কি কি করতে হবে সেই বিষয়ে। আমি সেই লিস্ট অনুযায়ী আপনার সাথে কিছু কথা বলতে চাইছি। আমি জিজ্ঞেস করলাম অবশ্যই লিস্ট হিসেবে কথা বলা যাবে, কিন্তু আমি আপনার ভয়েসটা চিনতে পারছি না।
তো এরকম লিস্ট তো আমি আগেও অনেক জায়গায় দিয়েছি। আমি বুঝতে পারছিলাম না ওনার পেঁচানো কথার মানে কি। উনি বললেন, আমি অমুক এবং আপনি আমার সাথে দেখা করেছিলেন কিছুদিন আগে, অগাস্টের দিকে আপনার সাথে আমার দেখা হয়েছিল। আমি বললাম যে আমার মনে পড়েছে। বললো যে আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? আমি বলেছি যে আমি তো অবশ্যই দেখা করতে পারবো, তবে বর্তমান সময় আমার একটু বিজি সময় যাচ্ছে, মসজিদের কিছু কাজ, ঢালাইয়ের কাজ চলছে, আমি একটু ব্যস্ত আছি। তাছাড়া আমার ছাত্রছাত্রী প্লাস আমার হুজুরকে একটু বেশি সময় দিতে হচ্ছে, আমার শিক্ষকদেরকে। তো আমি ইনশাল্লাহ দেখা করব আপনার সাথে। আপনি কোন দিন ফ্রি আছেন আমাকে জানাবেন। বললো যে আমি আপনার জন্য সব সময় ফ্রি, আপনি আমাকে আসার আগে একটু জানাবেন, আমার গাড়ি পৌঁছে যাবে আপনাকে নিয়ে আসার জন্য। তো আমি আগেও বলেছিলাম যে আমি যদি যাই তাহলে অবশ্যই রফিক সাহেবকে সাথে করে নিয়ে যাব, যেহেতু আমি আগেও একবার রফিক সাহেবকে সাথে করে নিয়ে গেছিলাম। যেমনটা রফিক সাহেব জিজ্ঞেস করেছিল সেই মহিলাটাকে, যে মহিলা ওনার বাসায় ছিল, আমি তাকাতে পারছিলাম না ওই মহিলার দিকে। রফিক সাহেব আমি জিজ্ঞেস করেছিলাম যে রফিক সাহেব জিজ্ঞেস করেছিল যে বান মারতে যে হুজুরের কাছে গিয়েছিলেন সেটা কি অবস্থা। তো সেটা একটা হিন্ট ছিল অবশ্যই। তো আমি যখন সেই লোকটার সাথে কথা বললাম, আমার সাথে কথা বলা অবস্থা আমার কাছে মনে হচ্ছিল যে কোনো মানুষের মনের দুয়ার যদি খুলে যায় এবং আল্লাহকে অ্যাকসেপ্ট করার নতুন করে সে যদি মন বাঁধে, তাহলে আল্লাহ অবশ্যই তাকে হিদায়াত প্রাপ্ত করেন এবং তাকে অবশ্যই আল্লাহ তাআলা সুস্থ করে তোলেন, মেন্টাল দিক থেকেও সুস্থ করেন এবং চিন্তাধারার দিক থেকেও সুস্থ করেন। তো আমি যখন ওনার সাথে কথা বলছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমি একটা ভালো মানুষের সাথে কথা বলছি। খুব সুন্দর করে অপোজিট থেকে ভয়েসটা আসছিল। যাই হোক, আমি ওনাকে একটা ডেট দিলাম। ডেটটা আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আমি ওনার সাথে কবে দেখা করেছি। এটা হচ্ছে সোমবার ছিল দিনটা, এবং এটা হচ্ছে 30শে অক্টোবর 2023, যখন ওনার সাথে আমি শেষবারের মতো দেখা করি। এবং সেই দেখাটা আমার জীবনে কারোর সাথে দেখা এবং সবচেয়ে বদলে যাওয়া ডিফারেন্ট একটি দেখা। আমি ওনাকে বললাম যে আমি অমুক সময় আপনার অফিসে উপস্থিত হব। তিনি বললেন যে আমার অফিসে উপস্থিত হতে হবে না, আমি গাড়ি পাঠিয়ে দেবো, আপনি আমার বাসায় চলে আসবেন। তো আমি যখন ওই দিনটার জন্য অপেক্ষা করলাম, কারণ আমি সব সময় অপেক্ষা করি, কিন্তু এরকম ভাবে অপেক্ষা করি না। অনেক সময় আপনারা দেখবেন কোনো কিছু যদি আপনারা একটা গাছ লাগান, সেই গাছটা লাগানোর পর আপনারা কিন্তু প্রতিদিনই চেষ্টা করবেন গাছটা কত বড় হলো, কত কিছু হলো, গাছটার একটা চেক করার জন্য। যদি ভালো একটা ফল গাছ লাগান, সেই ফলটা কি ফল ভালো হলো কিনা, ফুল আসলো কিনা, এসব ব্যাপারে আপনারা বেশ যাচাই বাছাই করেন বা প্রতিদিন একটু খোঁজ নেন, প্রতিদিন একটু দেখেন, পানি দেন। ঠিক তেমনি ভাবে আমি যখন কারো শরীরে ইসলামের বীজ বুনে দিই, আমিও দেখার চেষ্টা করি যে সে কতটুকু ইসলাম পালন করতে পারছে। আমি অবশ্যই বলছি না আমি একজন খুবই ভালো মুসলিম, খুবই মুমিন মানুষ, তবে আমি চেষ্টা করি আমার আল্লাহকে সবসময় স্মরণ করবার জন্য এবং আল্লাহর রাস্তায় হাঁটবার জন্য। সকাল ঠিক 8:30টার দিকে আমার বাড়ির নিচে গাড়ি হাজির, বিশাল বড় কালো ল্যান্ড ক্রুজার প্রাডো, অসম্ভব সুন্দর গাড়িতে যখন উঠলাম সাথে সাথে দেখলাম যে সামনে একজন ভদ্রলোক বসা। ভদ্রলোক বলতে না, খুব সুন্দর ফিটফাট ড্রেস পরে একটা ছেলে বসে আছে। আমি বুঝলাম না গাড়িতে সেই ছেলেটা বসে আছে, সেই ছেলেটা কেনই বা আসলো। আমি খুবই সিম্পল লাগলো, নর্মাল লাগলো। আমি যখন গাড়িতে বসলাম আমি বললাম যে আমি রফিক সাহেবকে নিব এবং আগের থেকে ঠিক করে রাখা হুজাইফাকে নিব। হুজাইফার সাথে আমার বেশ কিছুদিন যাবৎ ভালো কথা হচ্ছে। আপনারা সবাই জানেন হুজাইফাকে। হুজাইফা হচ্ছে রেফায়েত সাহেবের ছেলে, এবং আপনাদের সবাইকে একটা নিউজ দিতে চাচ্ছি যে হুজাইফা যেসব জিনিস ফেস করছে সেসব জিনিস নিয়ে হুজাইফা খুব শিগগিরই ডক্টর আলিফের সাথে যোগাযোগ করবে। যাই হোক, হুজাইফার কথা পরে বলবো। হুজাইফাকে আমি পিক করব। আমি বলেছি যে অমুক এলাকায় থাকতে, যাতে হুজাইফাকে আমি পিক করতে পারি। আমি রফিক সাহেবকে পিক করার পর হুজাইফাকে রাস্তায় দাঁড়াতে বলি এবং হুজাইফাকে পিক করে গাড়ি চলছে আপন উদ্দেশ্যে। আমি একটা সময় দেখলাম গাড়ি যখন যাত্রাবাড়ি ফ্লাইওভার ক্রস করে গেল, আমি বুঝতে পারছি না আমি আসলে কোথায় যাচ্ছি, কারণ আমি লাস্টবার যখন সেই ধনাঢ্য ব্যবসায়ীর অফিসে গিয়েছিলাম সেটা গুলশানে ছিল। আমি যখন লাস্টবার তার বাসায় গিয়েছিলাম সেটা গুলশানে ছিল। আমি জানি না এখন আমাকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে।
একটা পর্যায়ে আমি নির্ভয়ে নিঃসংকোচে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোকটা বলল, আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি যেখানে আমার স্যার উপস্থিত আছেন। আমি রফিক সাহেবের সাথে কথা বলা অবস্থায় জিজ্ঞেস করলাম যে রফিক সাহেব, আমরা তো গাড়িতে 4 জন, চা খাওয়া যায় নাকি? 5 জন, চা খাওয়া যায় কিনা? হুজাইফা বলছে যে আমরা 4 জন। তা আমি বলছি না, আমরা 5 জন। হুজাইফা বলছে যে সবকিছু ধরলে 5 জন, সবকিছু না ধরলে আমরা 4 জন। আমরা 3 জন পেছনে বসা, সামনে আমরা কেউ বসিনি, কারণ আমরা 3 জন মানুষ গাড়ির পেছনে বসেছিলাম। তার মধ্যে 2 জন, আমি এবং হুজাইফা, সামনে একজনকে দেখতে পাই। আমি যখন ভালো করে গাড়ির সিট থেকে ধরে এগিয়ে এগিয়ে দেখছিলাম সামনে কে বসে আছে, ওই সময় যিনি গাড়ি চালাচ্ছিলেন সেই ভাই, ওনার নাম ছিল মাহফুজ, আমাকে বলছে যে স্যার আপনি কি দেখছেন, হুজুর আপনি কি দেখছেন? আমি ভালো করে চেষ্টা করে দেখলাম যে এটা কি সেই অবয়বটা কিনা যাকে আমি ছাদের কোনায় দেখেছি। একদমই সঠিক, সেই ছেলেটা 18 বছর বয়স বা এর আশেপাশে হবে, গাড়ির সামনে বসে আছে, হাসছে একা একা, মুচকি মুচকি হাসি, আর চারিপাশে মুখের মধ্যে একটা আঙ্গুল পুরে তার চারিপাশে তাকাচ্ছে। মনে হচ্ছে সে জিনিসটা খুব এনজয় করছে। আমি বুঝতে পারলাম ড্রাইভার সাহেব তিনি তাকে দেখতে পাচ্ছেন না। আমিও যে তাকে খুব খুব কঠিন বা ভালো করে দেখতে পাচ্ছি সেটাও না, আমিও তাকে দেখতে পাচ্ছি খুব অস্বাভাবিক অবস্থায়। আমি দেখতে পাচ্ছি তিনি বসে আছেন, বাইরে কালো ঘুটঘুটে অন্ধকার, সকাল 8:30 মানে 9:30 দিকে ঘুটঘুটে অন্ধকার, কারণ বৃষ্টি শুরু হয়েছে। এখন একটু পর বৃষ্টি নামবে। কিছুক্ষণের মধ্যে মনে হলো গাড়িটা একটু হালকা লাগছে। সামনে ভালো করে চেক করে দেখলাম না, ছেলেটি আর নেই, ছেলেটি চলে গেছে। আমার সাথে কোনো কনভারসেশন হয়নি বা আমাকে কিছু বলেনি ছেলেটা। তা আমি জিজ্ঞেস করলাম আমরা কোথায় যাচ্ছি? অনেকক্ষণ যাবৎ গাড়ি চালাচ্ছেন মাহফুজ সাহেব, আমরা কোথায় যাচ্ছি? বলছে যে হুজুর চা খাবেন? চলেন চা খাই। আমার কাছে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে নিশ্চয়ই তিনি আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাবেন যে জায়গাতে ওনার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল। আমি তখনও সেই জিনিসটা ছুঁড়ে মারিনি, মানে আমার সিক্স সেন্স অথবা ইনটিউশন যেটা ছিল সেটা আমি ছুঁড়ে মারিনি। আমি জাস্ট চিন্তা করছিলাম হয়তো সেখানে নিচ্ছে। আমরা মাওয়া রোডে উঠলাম। অসম্ভব জোরে গাড়িটা টানতে শুরু করলেন মাহফুজ সাহেব। একটা পর্যায়ে গাড়ির পাশ মুন্সিগঞ্জের আগেই বাম দিক দিয়ে একটি রাস্তা গেল। আমি প্রপারলি রাস্তার নামটি স্মরণ করতে পারছি না। গাড়িটা ঢোকাতে বেশ কষ্ট হয়েছিল সেই রাস্তা দিয়ে। ঢোকানোর পরে একটা চায়ের দোকানে গাড়িটা থামলো। গাড়িটা রাখলো একটি মাঠের মধ্যে, চায়ের দোকানটা রাস্তার উপরে। তো আমরা চা খেলাম। চা খেতে খেতে সকাল 10:30। তো আমরা যখন চা খাওয়া শেষ করলাম দেখলাম উনি গলি থেকে বের করে আবারও হাইওয়েতে উঠলেন এবং মাওয়া প্রান্তে একটা পর্যায়ে পদ্মা ব্রিজ ক্রস করে গেলেন। আমি তখনও বুঝতে পারছি না আমি আসলে কোথায় যাচ্ছি, নাকি আমাদেরকে নিয়ে মেরে ফেলা হবে। কিন্তু আমার ওই ইনটিউশন যেটা বলছে, সিক্স সেন্স যেটা বলছে যে হতে পারে তিনি তার অফিসের যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। সেই ফ্যাক্টরিতেই তিনি হয়তো আমাদের সাথে কোনো কিছু ডিসকাস করতে চাইছেন। তো আমরা যখন মোটামুটি দুপুর 3টা, তখন 3টা নাগাদ আমরা ওনার ফ্যাক্টরির কাছাকাছি পৌঁছে গেছি। আমি বলবো না কোন জায়গাটা, কোন এরিয়াতে, কোন নামের ফ্যাক্টরি। আমি যখন ফ্যাক্টরিতে ঢুকলাম দেখলাম ফ্যাক্টরির প্রতিটা মেশিন বন্ধ, পুরা ফ্যাক্টরিটা ভর্তি মানুষজন, কমপক্ষে 150 থেকে 200 মানুষজন। এরা সবাই ওই পুরো ফ্যাক্টরির সিলিং ধরে হাঁটছে, উল্টো হয়ে সিলিং ধরে হাঁটছে। আমি চারিপাশে মাথা ঘুরাচ্ছি। আমি লক্ষ্য করলাম হুজাইফাও চারিপাশে মাথা ঘুরাচ্ছে, মানে সেও দেখতে পাচ্ছে, রফিক সাহেব দেখতে পাচ্ছিলেন না। তা আমি হুজাইফাকে ইশারা করলাম যে ওদের দিকে এভাবে তাকিও না। অনেকটা বাদুরের মতো, বাদুর যেভাবে ঝুলে থাকে মানুষগুলো ফ্যাক্টরির ভিতরে সেভাবে ঝুলে আছে। পুরো ফ্যাক্টরিটা অন্ধকার। তখন বিকাল 4টা বাজে। আমি দেখলাম একটা মানুষ হেঁটে আসছে, সাদা শার্ট পরা, কালো প্যান্ট এবং পায়ে শু। মানুষটার মাথার মধ্যে, মানে মানুষটার যে জায়গাটায় মাথা থাকবার কথা সেই জায়গায় কোনো মাথা নেই।
মানুষটা হেঁটে আমার কাছে আসলো। মনে হচ্ছে যে সে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, কিছু শুকে আমাকে গন্ধ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার নাকটা আমি দেখতে পাচ্ছি না, শব্দটা পাচ্ছি সে চেষ্টা করছে। তো আমাকে হুজাইফা বললেন যে হুজুর আপনি একটু দূরে থাকেন, ও নাপাক। এটা বলার পরপরই আমি এক হাত পিছিয়ে যাই এবং সাথে সাথেই আমার শরীরটা বন্ধ করে দেই। রফিক সাহেব বুঝে গেলেন যখন আমার শরীর বন্ধ করছি, আমি যখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে 3টা হাততালি দিলাম, রফিক সাহেব সাথে সাথেই বুঝে গেলেন যে এখানে সমস্যা আছে। রফিক সাহেবও সাথে সাথে তার শরীর বন্ধ করে ফেললেন। হুজাইফা মনে আগের থেকেই বন্ধ করে রেখেছেন। হুজাইফা দেখলাম আমি আর রফিক সাহেব যে স্পিডে হাঁটছি, হুজাইফা তার থেকে দ্বিগুণ স্পিডে হাঁটছে। মানে হাঁটছিলাম আমরা, কিন্তু হুজাইফা একটু জোরে হাঁটছে। তো সেই ড্রাইভার আসলো, বলল যে আসুন স্যার, আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলেন আপনি স্যার, আপনাদের জন্য অপেক্ষা করছে। পুরো ফ্যাক্টরিটা বন্ধ, মেইন গেট লাগানো, পুরো ফ্যাক্টরি বন্ধ। ফ্যাক্টরিটা বিশাল বড়, এবং আমরা যখন ফ্যাক্টরির ভিতর দিয়ে সিঁড়ি আছে, ফ্যাক্টরিটা এক টিনের চালা দিয়ে তৈরি, মানে টিনের চালাটা উপরে পুরাটা টিন দেওয়া। পুরা ফ্যাক্টরিটার চারিপাশটা কনস্ট্রাক্ট করা হয়েছে স্টিলের ফ্যাব্রিকেশনস দিয়ে। তো আমি যখন উপরে উঠলাম, আমরা উপরে ওঠার পরে দেখলাম 2জন সিকিউরিটি গার্ড বাইরে দাঁড়ানো, একজনের হাতে একজনের কোমরে বন্দুক দেখেছি। তা আমার কাছে মনে হচ্ছে যে আমাদেরকে এইখানে কেন নিয়ে আসা হলো এবং কি কারণে নিয়ে আসা হলো। তা আমরা যখন ভেতরে বসলাম, আমাদের জন্য খাওয়া রেডি, কারণ আমরা এতক্ষণ যাবত জার্নি করেছি। আমরা জানতাম না যে আসলে আমরা এত দূরে আসবো। গাড়িতে ওঠার পরে জিনিসগুলো আসলে বোঝা যায়নি। আমি এর মধ্যে জোহরের নামাজ রাস্তায় পড়েছি এবং মেসেজ দিয়ে মুয়াজ্জিন সাহেবকে জানিয়েছি যে আমি আজকে রাত্রে আর আসতে পারবো না। আমার 6th সেন্স বলছে আমাকে এখানে অনেকদিন থাকতে হবে। 6th সেন্স জিনিসটা খুবই ডিফারেন্ট একটা জিনিস। সব সময় যে সবকিছু লেগে যাবে তা কিন্তু না। বিকালের বেলা যখন আমরা খেতে বসলাম, খাওয়ার পাহাড়ি ধরনের আইটেম, খাওয়া দাওয়া শেষ করার পরে আমি মানুষটা খুব অল্প খাই, কারণ আমি খাই 3 আঙ্গুলে, যেভাবে নবীজি খেতেন। আমার খাওয়া মুখে ওঠে কম, আমি খাই কম, সুতরাং আমাকে দিয়ে আসলে এত খাওয়া চলে না। আমরা সবাই খেলাম, মোটামুটি পেট ভরেই খেলাম, যেহেতু আমার মাটিতে খাওয়ার অভ্যাস হয়ে গেছে, আমি মাটিতে খাই। তো যাই হোক, আমি ওনার সাথে সামনাসামনি বসলাম। উনি বললেন যে ওনারা 2জন কি বাইরে বসতে পারে? আমি বললাম যে না, ওনারা বাইরে বসার কোনো সুযোগ নাই। হুজাইফা আমার ছেলের মতো, ও আমার সাথে থাকবে, এবং আমার সাথে হচ্ছে রফিক সাহেব, যিনি আমার সাথে থাকবেন। তিনি বললেন যে আপনাকে এই ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসার একটা মাত্র কারণ হচ্ছে আমি আপনার লিস্ট অনুযায়ী সবার আগে একটা কথা বলতে চাই। আমার মাথায় আপনি টুপি দেখছেন, এবং এরই মধ্যে আমি উমরাহ করে এসেছি। আমি যত সাধ্য চেষ্টা করছি এর ভেতর থেকে বের হওয়ার জন্য। আমি সেই মহিলাটাকে আমার থেকে দূরে রেখেছি, যেহেতু সেই মহিলার গর্ভে আমার একটি সন্তান ছিল, এবং সেই মহিলার বিভিন্ন রকমের ডিমান্ডস ছিল। তো সেই ডিমান্ডস ফুলফিল করতে যে আমি তাকে আমার একটি ফ্ল্যাট দিয়ে দিয়েছি, এবং সেই ফ্ল্যাটে সেই মহিলা তার ছেলেকে নিয়ে আছে, এবং সেইখানেই তিনি থাকছেন। আমি তাকে আমার বাসায় আসতে বারণ করে দিয়েছি, এবং কমপ্লিটলি বারণ করে দিয়েছি। তিনি অনেক হুমকি দিয়েছেন, আমি হুমকির মধ্যে দিয়ে গেছি, কিন্তু আমি আল্লাহকে সাক্ষী রেখে ওনাকে বউ করার জন্য যখন ওনাকে বলি যে আমি আপনাকে বিয়ে করতে চাই, তিনি যখন একসেপ্ট করলেন এবং আমি বলেছি যে বিয়ে করার পর আমি সব সম্পত্তি ট্রাস্টে দিয়ে দিব, তখন তিনি আর আমাকে বিয়ে করতে চাইলেন না। সেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি ওনাকে পরীক্ষা করার জন্য করেছিলাম। যাই হোক, সে এখন আলাদা করে সেই ফ্ল্যাটে আছে। আমি বলেছি যদি আমার লাইফে আসতে চাও তাহলে অবশ্যই বিয়ে করে আসতে হবে। আমি আমার হালাল অপশনটা ওপেন রেখেছি, তবে আমি চাই না সে আমার জীবনে আসুক। আমি অনেক কিছু হারিয়েছি হয়তো তার জন্য। এবার আসে আসল কথায়। আমার এই ফ্যাক্টরি বন্ধ প্রায় 9.5 বছর। এই 9.5 বছর আমি এই ফ্যাক্টরিতে কোনো ধরনের প্রোডাকশনে যেতে পারিনি। অলরেডি 8-10টা মেশিন আমি বিক্রি করেছি, এবং 8-10টা মেশিন আমি আরো বিক্রি করার পথে। আমি সাথে সাথে বললাম, আপনি হয়তো অলরেডি কোনো পার্টি দেখে রেখেছেন এটি বিক্রি করা, তাই না? ফুল ফ্যাক্টরি, কিন্তু বিক্রি হচ্ছে না। আপনি চাইছেন বিক্রি করতে, তাই তো? তিনি বললেন হ্যাঁ, আমি চাইছি বিক্রি করতে, কিন্তু কিছুদিন আগে আমার এখানে একটা ছেলে খুন হয়।
ছেলেটা খুন হওয়ার পর থেকে এই জায়গাতে আমি আসলে ঝামেলা পড়েছি আর কি। আমার এখানে কেউ কাজ করতে চায় না এবং আমার প্রত্যেকটি জিনিস এখন ইনসিকিউর থাকে। আমি মোস্ট অফ দ্য টাইম এখানে আসার চেষ্টা করি, আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমাকে কিছু একটা এখানে টেনে নিয়ে আসে, জানি না কি, তবে আমার কাছে মনে হয় এই জায়গাটা খুবই খারাপ অবস্থায় আছে। আপনি কি আমার এই জায়গাটা কিছু করতে পারেন কিনা, তারপর আমি আপনাকে আমার বাসায় নিব। আমার বাসায় নেওয়ার জন্য আমি বাসার চেষ্টা করছি আপনাকে আপনার মতো গুছিয়ে দিতে। আমি জানি আপনি বাসায় যেয়ে কিছু পাবেন না, এটা উনি বলছেন, তবে আমি এতটুকু বুঝি আপনি এখান থেকে অনেক কিছু আন্দাজ করতে পারেন। সেই বাদুরওয়ালা মানুষরা যেগুলো ঝুলে ছিল, সিলিং এর উপর হাঁটছিল, তাদেরকে চিন্তা করলাম অ্যাটলিস্ট 200টা তো হবেই সেখানে। তো হুজাইফা বলছে যে এক্সকিউজ মি আঙ্কেল, আমি কি আপনাকে কিছু কথা বলতে পারি? সে বললেন বলো। তো হুজাইফার বয়স যেহেতু কম, লোকটা বললেন বলো। বলে যে আপনি এই ফ্যাক্টরিটা বিক্রি করে দেন, আপনি খুবই শিগগিরই এটার জন্য পার্টি পেয়ে যাবেন। কিন্তু পার্টি পাবার পরে এইখানে যেসব জিনিসগুলো আপনার সাথে খারাপ ঘটেছিল সেগুলো আপনার অন্য ফ্যাক্টরিতে যে উঠবে। এর থেকে ভালো আপনি আগে এই ফ্যাক্টরির কাজ এই ফ্যাক্টরির জন্য সলিউশন বের করেন। এই ফ্যাক্টরির সলিউশন বের করার পরে বিক্রি করাটা আপনার বিষয়, তবে আমি সাজেস্ট করব আপনাকে এটি বিক্রি না করার জন্য, কারণ এর থেকে ভালো ফ্যাক্টরি আর হতে পারে না। আর আল্লাহ তাআলার জন্য যথেষ্ট পরিমাণ দান খয়রাতের ব্যবস্থা আপনার আছে, আপনি সেটি করা শুরু করুন। আপনি মনের মধ্যে যেটা ইরাদা করছেন সেটা করুন। আপনার বাসার আশেপাশে যেসব ছোট ছোট বাচ্চা আছে সেগুলো দেখলে ভয় পাবেন না। এইটা বলার পর উনি পুরা বড় বড় চোখ করে ফেল হুজাইফার দিকে। মানে হুজাইফাকে এমন অবস্থা, এত বড় চোখ করে, চেয়ারটা ওনার রিক্লাইনার চেয়ার, তো উনি হেলান দিয়ে একটু পেছনের দিকে ছিলেন। সাথে সাথে উঠে বললেন যে আপনি কিভাবে জানলেন, তুমি কিভাবে জানলে আমি ছোট ছোট বাচ্চা দেখি? হুজাইফা বলল যে আমি আর এইসব ব্যাপারে কথা বলতে চাই না, তবে আমার মনে হয় আপনি হুজুরের সাথে কথা বলুন, পরে আপনি বুঝতে পারবেন। তো আমি বললাম, আমি তখন সাথে সাথে বললাম যে এইসব জায়গার বিষয় তো আসলে এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটার জন্য আমাদের 1 রাত দরকার। আপনি কি কোনোভাবে আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিবেন কিনা? আমি চাই আপনি ভালো রাস্তায় হাঁটুন। আপনি যেভাবে আপনার নিজেকে বদলাচ্ছেন, তার মানে আপনি দুয়ার খুলেছেন। এই দুয়ার খোলাটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এবং এই দুয়ারটা খোলা রাখবেন সবসময়, যাতে আমরা আপনার সাথে আল্লাহর বিষয়ে কথা বলতে পারি। আসরের নামাজ শেষ করে মাগরিবের নামাজ পড়ে সেই ধনাঢ্য ব্যবসায়ী বললেন, গাড়ি আপনার জন্য থাকলো, আমি আরেকটা গাড়ি করে চলে যাচ্ছি। আপনারা আপনাদের কাজ শেষ করার পর আমাকে জানাবেন কি অবস্থা। আমি জানি আপনারা জিনিসটার জন্য কিছু করতে পারেন, যদি পারেন তাহলে খুবই উপকৃত হব। এটা আমার সবচেয়ে পছন্দের একটা ফ্যাক্টরি ছিল, যেটা 9.5 বছর ধরে বন্ধ, এবং এখানে যেসব মজদুর ছিল সেসব মজদুরদের মধ্যে একজন মজদুর মারা গিয়েছিল, এবং তার লাশ পাওয়া গেছিল আমার ফ্যাক্টরির ভেতর, এবং সেই লাশটা ছিল পুরাটাই দ্বিখণ্ডিত, মাঝখান দিয়ে কাটা। আমি যখন আপনাকে বলি যে, উনি বলছেন যে আমি বলি আপনাকে, আমি যখন ঘটনার খবর পেলাম তখন আমি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিব। আমার লন্ডনে একটা মিটিং ছিল, এই মিটিংটা আমি ক্যান্সেল করে এখানে এসে দেখি লাশ পুরো অর্ধেক হয়ে আছে। পুলিশও লাশ টাচ করতে পারছিল না, কারণ মজদুরটা সে আমার ফ্যাক্টরির ছিল। যাই হোক, আমি অনেক কষ্টে চেষ্টা করেছি, এবং উনি কথা বলার মাঝখানে আমি বললাম যে আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি সেই মজদুরকে এত অল্প টাকা কেন দিয়েছেন? এটাও আমি 6 সেন্সে বলেছি। সাথে সাথে তিনি অবাক হয়ে বললেন যে আপনি কি করে জানেন আমি অল্প টাকা দিয়েছি, আর সেটা অল্প কিভাবে বুঝলেন? বলে যে একটা মানুষের জীবনের দাম তো আসলে টাকা দিয়ে হয় না, কিন্তু আপনি যে টাকাটা ওনাকে শেয়ার করেছেন সেটা খুবই নগণ্য, এবং তারা পরিবারভাবে ওই মানুষটার উপর ডিপেন্ডেন্ট ছিল। আপনি যে টাকাটা দিয়েছেন সেটা আসলে কোনো কিছু না, ওনার জন্য কিছু টাকার ব্যবস্থা করেন। এবং এটাও বললাম যে আমরা আজকে রাতে দেখবো এখানে কি অবস্থা। আসলে রাতটা থাকার একটা মাত্র কারণ হচ্ছে আমি এরকম করে কখনো বাদুর ঝোলা 100-200 মানুষ দেখিনি।
তো আমি যখন রাতের বেলা আমরা মোটামুটি নামাজ শেষ করলাম, বাইরের মসজিদ থেকে নামাজ পড়ে এসে ভেতরে ঢুকলাম, সেই 2টা সিকিউরিটি গার্ড নিয়ে তিনি আর গেলেন না, সেই সিকিউরিটিগুলো আমাদের এখানে থাকলেন। এর মধ্যে বাইরে একটা আনসার সদস্য চলে আসলো, সেই আনসার সদস্যকে আলাদা করে নিয়ে আসা হয়, সে পেমেন্ট করা হয়। যাই হোক, আনসার সদস্যটা আসলে তিনি একটা সিকিউরিটি কোম্পানির লোকই, তো তিনি এক্স আনসার সদস্য ছিল। তো তার সাথে কথাবার্তা বললাম, জিজ্ঞেস করলাম এই ফ্যাক্টরির ভিতরে কি সমস্যা। তখনও ফ্যাক্টরির ভিতরে আসলে আমরা সেরকম ভাবে জেকে বসিনি ফ্যাক্টরির সমস্যা কি খুঁজে বের করার জন্য। এরই মধ্যে আমি কিছু রক্তের গন্ধ পাচ্ছিলাম, মনে হচ্ছে যে কোনো রক্ত কোরবানির সময় যেরকম গন্ধটা আসে, সেই জায়গায় হাঁটার সময় ওই ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় আমি একটা রক্তের গন্ধ পেলাম। রক্তের গন্ধটা খুব কড়া হয়ে নাকে আসলো। যাই হোক, আমি সেই আনসার সদস্যটার সাথে কথা বললাম, এক্স আনসার সদস্য। তিনি বললেন যে এখানে যে মানুষটাকে মেরে ফেলা হয়েছিল, তাকে কে মেরেছে, কিভাবে মেরেছে সেটা কোনোভাবেই ডিটেক্ট করা যায়নি। সিসিটিভি ক্যামেরাতেও তিনি ধরা পড়েনি, কারণ ভেতরে যেই মেশিনের পেছনে তাকে মেরে ফেলা হয়েছে বা লাশটা যেখানে পাওয়া গেছে সেখানে সিসি ক্যামেরা কভার করে না। তো এটা খুবই পরিকল্পিত, কারণ সিসি ক্যামেরা কতটুকু কভার করে সেটা একমাত্র ভেতরের লোক ছাড়া যায় না, জানার কথা না। তবে তাকে কিভাবে মারা হলো সেটা জানি না আমরা, সেটা কিভাবে সম্ভব। আমি জিজ্ঞেস করলাম কত টাকা দেওয়া হয়েছে সেই ফ্যামিলিকে। বলে যে সেই ফ্যামিলিকে 50,000 টাকা প্রথমে দেওয়া হয়েছিল, পরে 70,000 টাকা দিয়েছিল। বলে এই লোকটাকে এখানে কত টাকা বেতনে কাজ করতো? বলে ছেলেটা এখানে লোকটা বেতনে কাজ করতো প্রায় 17,000 টাকা, কারণ সে মেকানিক ছিল। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা রাতের বেলা বাসায় এখানে ওই ভেতরে যে রুমটা আমাদেরকে দেওয়া হলো, সেই রুমের ভিতরে আমরা ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি। আমি তাহাজ্জুদ পড়ে নিচ্ছি, রাত 12টা তখন বাজে। ভেতর থেকে তুমুল শব্দ আসতে শুরু করলো। আমরা সকালবেলা যখন ফ্যাক্টরির ভিতরে এন্ট্রি করি, বাদুরের মতো ঝুলেছিল প্রত্যেকটি মানুষ। সেই মানুষগুলোই এখন দৌড়াদৌড়ি করছে, একজন একজনের সাথে মারামারি করছে, হাসছে, কিছু একটা করছে। তবে এরা পুরো অন্ধকারের মধ্যে, মানে মনে হচ্ছে যে পুরো ওই টিনের পুরো ফ্যাক্টরিটার মধ্যে হয়তো ধ্বংসযজ্ঞ চলছে। মনে হচ্ছে যে বুলডোজার দিকে ফ্যাক্টরিটা ভেঙে ফেলবে। বাইরে কোনো বৃষ্টি হচ্ছে না, কিছু হচ্ছে না, তারপর প্রচন্ড শব্দ। আমার ঘুমাতে বেশ কষ্ট হয়ে গেল। আমি ফ্যাক্টরির ভেতরে একটা লাইটের ব্যবস্থা করা ছিল, সেই লাইটটা জ্বালালাম। আমি হুজাইফাকে সাথে নিলাম, রফিক সাহেবকে বললাম আপনি ফ্যাক্টরির পেছনের দিকে যান। হুজাইফাকে বললাম তুমি এখানে কারোর সাথে কথা বলতে পারছো বা কেউ কি তোমার কাছে আসছে? হুজাইফা বলল যে এইখানে যিনি হেড আছেন, এইখানে প্রায় 700 জিন আছে, প্রতিদিনই কোনো না কোনো জিনিস সেখানে থাকছে, আবার চলে যাচ্ছে। এই রোটেশনটা প্রায় 10 বছর যাবত। এখানে আমার এখানে যে ওস্তাদ আছে একজন আমাকে বলছেন ফিস করে কানের মধ্যে যে এই জিনিসটা পরিত্যক্ত করারই প্ল্যান করা ছিল, এবং এখানে কোনো ফ্যাক্টরিতে কাজ শুরু হলে আরো মানুষের মৃত্যু হতে পারে। তো এইখানে যেটা বান মারা হয়েছে বা কিছু একটা করা হয়েছে বা এখানে এতগুলো জিন আসলো কিভাবে, সেটা জানাটাই এখন সময়ের দাবি। হুজাইফা বলল যে হুজুর আমরা এখন চলে যাব এখান থেকে, এখানে আর থাকা যাবে না কোনোভাবেই। সেই ওস্তাদরা কন্টিনিউয়াসলি হুজাইফাকে বলছে সেই জায়গা থেকে বের হওয়ার জন্য। তবে এই জায়গাটা আবার আসতে হবে, সেটা বোঝা গেল। এবং এই পুরো ফ্যাক্টরির পেছনে এই মর্মান্তিক অবস্থাকে যদি দায়ী করা হয় যে এই ঘটনার জন্য কে দায়ী বা কি, সেটাকে বের করার আগে একটা কবরকে খুঁজতে হবে। যেটা শুরুতেই আমি বলেছিলাম, কবর স্থানে যেতে হবে। সেই কবরস্থানটা কোথায় সেটা খোঁজাটা এখন সময়ের দাবি। আমরা খবর দিলাম সেই ড্রাইভারকে যিনি আমাদেরকে নিয়ে এসেছিলেন সেই গাড়িটাকে চালানোর জন্য। তো আমরা সাথে সাথে গাড়িতে উঠে আমরা সেই জায়গাটা থাকলাম না। সেই এক্স আনসার সদস্যকে তাকে বলে গেলাম যে এই জায়গাটা আমরা রেখে যাচ্ছি, আমরা পরে আসব। উনি খুব খুশি হয়ে গেলেন নাকি আমরা চলে যাওয়াটা, তিনি খুব এক্সাইটেড হয়ে গেলেন যে আমরা চলে যাচ্ছি না, হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন, এরকম একটা অ্যাটিটিউড শো করলেন, যেটা আমার কাছে মোটেও পছন্দ হয়নি। যাই হোক, আমরা চলে আসি সেখান থেকে এবং আমাদেরকে গাড়ি 3 জায়গায় নামিয়ে দেয়। আগে হুজাইফাকে আমরা নামাই, যেটা আমাদের জন্য সহজ হয়েছিল। হুজাইফাকে নামানোর পর আমরা আমাদের এলাকায় চলে আসি এবং গাড়িটা নামিয়ে সেখান থেকে চলে যায়।
দুপুর 2:30টার দিকে আমি বাড়ি ফিরছি, এমন সময় একটা ফোন আসলো, সে আগের নাম্বার থেকেই। ফোনটা আসার পর আমি ফোনটা ধরলাম। তিনি বললেন যে আপনি কি করে গেছেন আমার ফ্যাক্টরির ভেতরে? আমি বললাম যে আমরা কিছুই করিনি, আপনার ফ্যাক্টরিটা আমরা দেখেছি, কিছু জিনিস বোঝার চেষ্টা করেছি, পরে হয়তো আবার যাওয়া হবে। বলে যে আমার ফ্যাক্টরির ভেতরে সব মেশিন ওলটপালট হয়ে গেছে। তো আমি বললাম যে আমি তো আপনার মেশিন ওলটপালট করিনি। তখন ওই পাশ থেকে সেই ধনাঢ্য ব্যবসায়ী বলল, আপনারা দেখেন কি করবেন, তবে সেই অবস্থা খুবই ভালো, খুবই খারাপ, সেখানে কেউ থাকতে পারছে না। গতকালকে রাত থেকে প্রচন্ড জোরে জোরে মহিলাদের চিৎকারের শব্দ আসছে ভেতর থেকে, ভেতরে কেউ থাকে না। আপনারাই ভালো জানেন সেখানে আপনারা কি দেখেছেন এবং সেটার কোনো সলিউশনে আপনারা আসতে পারবেন কিনা। আমি বললাম যে ফোনে আমি আপনাকে কিছু বলতে পারবো না, ফোনে বললে হয়তো সেটা হিতে বিপরীত হতে পারে, আমি আপনাকে সামনাসামনি এসে দেখা করব। সেই দেখা করার ডেটটা পড়েছে এই মাসের 10 তারিখ। হয়তোবা আমি জানাবো আপনাদেরকে কি হচ্ছে কি হবে সেই ফ্যাক্টরি ঘিরে। তবে এতটুকু বলতে পারি, সেই ফ্যাক্টরিতে শুধু একটি লাশের ঘটনায় বিদ্যমান না, সেই ফ্যাক্টরিতে ঘটেছে আরো ঘটনা। আমি আব্দুর রব আপনাদের সবার সাথে আছি। শুনে আসবো, আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। এই ঘটনাটি শোভন দাস ভাই উনি সংগ্রহ করেছেন ওনার পরিচিত একজন মানুষের কাছ থেকে। আর যেই জায়গা সম্পর্কে আমরা এই ঘটনাটি শুনবো, এই ঘটনাটি এখনো কিন্তু ওখানে চলমান রয়েছে বলে উনি জেনেছেন। ওখানকার লোকজন জায়গাটিকে খুবই ভয় করে, পারতপক্ষে ওই স্থানটিকে পরিহার করেই চলে। ওই জায়গা সম্পর্কে জানার পর শোভন দাস ভাই নিজেই ওই জায়গায় সশরীরে একবার ভিজিট করার কথা চিন্তা করলেন। তবে সশরীরে ভিজিট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কথাই বলে দিয়েছিলেন, কারণ ওই জায়গাটা তো আসলে খুব একটা বেশি ভালো না, এই জন্য। আর ওই জায়গাটির নাম ঠিকানা প্রকাশের ক্ষেত্রে কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে, কেননা অনেক লোক অহেতুক গিয়ে মানুষকে বিরক্ত করে, আশেপাশের লোকজনদেরকে বিরক্ত করে। তাছাড়া এমনও হতে পারে যে মানুষজন কৌতূহলবশত ওখানে গেল, এরপর কোন একটা সমস্যায় পড়ল। এই কারণে মূলত একদম এক্সাক্ট ঠিকানাটা প্রকাশ করার ক্ষেত্রে কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে। তবে এই ঘটনায় যে ক্যারেক্টারগুলো রয়েছে সবগুলো চরিত্রের নামই আসল, তাদের নাম প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই। ঘটনাটি মূলত একজন প্রভাবশালী জমিদার প্রতাপচন্দ্র রায় বাহাদুরের জমিদার বাড়িকে কেন্দ্র করে। আর এই ঘটনাটি যিনি বলেছেন ওনার নাম সত্যজিৎ দত্ত চৌধুরী। উনি জানিয়েছেন এই ঘটনাটি কেবল একটি রাতে সংঘটিত হয়েছিল, যেটা ওই সত্যজিৎ বাবু বলেছেন। তো এই সত্যজিৎ বাবুর গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো এটা ওনার একটা পুরনো অভ্যাস। বাড়ির লোকমুখে উনি শুনেছিলেন যে পূর্বে ওনারা জমিদার ছিলেন, তাই বাংলার জমিদারের ইতিহাস সম্পর্কে তথ্য সংকলন করা ওনার এক নেশা। বলতে পারা যায় উনি এই বিষয়ে একজন গবেষক। অন্তত 200-র মতো জমিদার বাড়ি উনি দেখেছেন এই এপার বাংলা ওপার বাংলা জুড়ে। তবে হানাবাড়ি দেখার ক্ষেত্রে ওনার বেশ কৌতূহল রয়েছে। বর্তমানে ইন্টারনেটের যুগে, অ্যাপসের যুগে উনি যা তথ্য পেয়েছেন, এইসব যান্ত্রিক সহায়তায় তার থেকে বেশি পেয়েছেন লাইব্রেরিতে পুরনো বই, কাগজপত্র, নথি এগুলো ঘেটে। বছর 3-4 আগে শান্তিপুরের একটি জমিদার বাড়ির খবর পেয়েছিলেন এক বন্ধুর কাছে। গ্রামটি যে কোথায় তা ঠিক বোঝানো যাবে না, তবে কাথি থেকে অনেকটা গিয়ে তারপর এই গ্রাম পড়বে। দুপুরে খেয়ে দিয়ে রওনা হয়েছিলেন, তা পৌঁছাতে পৌঁছাতে রাত 8:30 বেজে যায়। দেরি হয়ে গিয়েছিল কারণ ট্রেন মাঝে মাঝে দাঁড়িয়ে পড়েছিল সিগন্যালের গন্ডগোলের কারণে, আবার ক্রসিং ছিল। তাই একদিকে ভালোই হলো, কারণ রোমাঞ্চকর অভিজ্ঞতা রাতে ভালো করে অনুভব করা যায়। এই চিন্তা করে ওনার কাছে ভালোই লাগছিল। জমিদার বাড়িতে যে রহস্যময় অভিজ্ঞতা হয়েছিল সেটাই উনি বলেছেন। উনি প্ল্যাটফর্মে নামেন কোন রকমে, ট্রেন থামতেই সমস্ত লোকজন হুড়মুড় করে নেমে যাচ্ছিল। কিছুক্ষণ পর দেখা গেল প্ল্যাটফর্ম ফাঁকা। দেখলেন যে একটি মহিলা দোকান বন্ধ করছে। তার কাছে উনি গেলেন, তাকে ডাকলেন যে শুনছেন? তো উনি মুখ ঘুরিয়ে বলছেন, জি কিছু বলবেন?
তখন সত্যজিৎ বাবু বলছেন, তাই এখনই দোকান বন্ধ করে দিচ্ছেন যে? তখনই মহিলা বলেন, হ্যাঁ, রাত হয়ে গেছে তো, রাত 8টার পরে এখানে দোকানপাট আসলে ওভাবে খোলা থাকে না। তো উনিও বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন যে এত তাড়াতাড়ি? তখন ওই ভদ্র মহিলা বললেন যে আজ তো পূর্ণিমার রাত, এই জন্য একটু তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছি। তা আপনি কোথায় যাবেন? তখন সত্যজিৎ বাবু বললেন যে আমি তো প্রতাপচন্দ্র রায় বাহাদুরের জমিদার বাড়িতে যাব, শুনেছি ওই বাড়িটা আজও আছে, ওইটা দেখার জন্য আসছি। ওই মহিলাটি চমকে উঠে বললেন, কি সর্বনাশী কথা, আপনি কি যাবার আর জায়গা পেলেন না? রাত বিরেতে এখন ওইখানে যাওয়ার জন্য আসছেন? ওই মহিলাটি সত্যজিৎ বাবুর পুরো কথাটিও শেষ করতে দিল না। উনি তাড়াতাড়ি করে দোকানের ঝাঁপি বন্ধ করে মনে হলো একরকম পালিয়েই গেলেন। ব্যাপারটা সত্যজিৎ বাবুর কাছে বেশ রহস্যজনক মনে হলো। একটা পুরনো জমিদার বাড়ির নাম শুনে ওই মহিলা ওইরকম হয়ে গেল কেন? এরপর তো উনি দাঁড়িয়ে আছেন। এমন সময় একটি আলো প্ল্যাটফর্মের একটা সাইডে দেখা যায়। তো উনি সেই আলোর দিকে এগিয়ে গেলেন, দেখলেন যে একটা ভ্যান রিক্সা। উনি তো থামবার ইশারা করলেন, সেটা থামেও। দেখা গেল একটা মধ্যবয়স্ক রিক্সা চালক। সেই রিক্সা চালক জিজ্ঞেস করলো যে কোথায় যাবেন বাবু? তখন উনি তো উত্তর দিলেন যে ওই সেই প্রতাপচন্দ্র রায় বাহাদুরের বাড়িতে উনি যাবেন। তো চালকটি একটু ভাবখানা এমন যে ভয় পেয়েছেন। উনি বললেন যে ওই বাড়িতে তো একটু সমস্যা আছে, তো আপনি তো আগে কখনো মনে হয় গ্রামে আসেন না, আপনাকে তো কখনো দেখি নাই, তো আপনি অযথা রাত বিরেতে ওইদিকে কেন যাবেন? উনি তো উত্তর দিলেন, আসছি এমনি দেখার জন্য। তো চালকের নাম জিজ্ঞেস করলেন। তখন চালক বললেন তার নাম হচ্ছে গোবিন্দ, তবে তারা একটা ডাক নাম আছে, ডাক নাম হচ্ছে বোচা। উনি আবার জিজ্ঞেস করলেন ওই রিক্সা চালককে যে রাত 8টার পরে দেখলাম এখানে সবকিছু ফাঁকা হয়ে যায়, আর ওই যে দোকানদার মহিলা জমিদার বাড়ির কথা শুনেই তো মনে হলো একরকম পালিয়েই গেল, ঘটনাটা কি? তখন ওই রিক্সা চালক একটু ভীত হয়ে বললেন যে আজ তো পূর্ণিমার রাত, রাত 9টার পর আমিও আর গাড়িটারি চালাবো না, আর পূর্ণিমার রাতে আবার একটু সমস্যাই হয়। উনি আবার হেসে বললেন যে পূর্ণিমার রাতে আবার কি সমস্যা? তখন রিক্সা চালক বললেন যে সময় হলে বুঝবেন, পূর্ণিমার রাতে এই গ্রামের লোকজন বেশি একটা বাইরে থাকে না, আর এমনিতেও থাকা ওইভাবে উচিত না, আর গাঁও গ্রামের বিষয় তো বোঝেনি, রাত বিরেতে কত কিছু চলাফেরা করে পূর্ণিমার রাতে, অমাবস্যার রাতে, এই জন্যই মূলত আমরা একটু তাড়াতাড়ি চলে যাই। আর গ্রামে তো আসলেন, দেখেন তো কয়টা মানুষকে দেখতেছেন, আছে নাকি বেশি লোক? আর জমিদার বাড়ির ওই পর্যন্ত তো নিয়ে যেতে পারবো না, ক্ষমা করবেন, আমি আগে ভাগেই আপনাকে নামাই দেওয়ার চেষ্টা করব। এই সমস্ত কথা শুনে তো সত্যজিৎ বাবুর মনের মধ্যে কৌতূহল তো আরো শতগুণ বেড়ে যায়। উনি তো রিক্সা চালককে একরকম চেপেই ধরলেন যে যেভাবেই হোক আমাকে ওখানে নিয়ে যান, কিন্তু সে তো কিছুতেই রাজি হয় না। উনিও নাসর বান্দা অবশেষে 3 গুণ ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে রাজি করাতে সক্ষম হলেন। সেখানে যাওয়ার আগেই আবার অগ্রিম 3 গুণ ভাড়া পরিশোধ করে দিতে হয়েছে, কারণ রিক্সা চালক বলেছিলেন যে হ্যাঁ রে বাপু, আপনি তো দেখা গেল ভয় পেয়ে আমার ভ্যান থেকে নেমে দিবেন ঝেড়ে দৌড়, তখন আমি এত কষ্ট করে আসলাম, ভাড়াটা কার কাছ থেকে নেব? আগে ভাগেই 3 গুণ ভাড়াটা দিয়ে দেন দেখিনি। 3 গুণ ভাড়া কিন্তু নিয়েছিলেন আগে থেকে। তখন এটাও ওই রিক্সা চালক বলেছিলেন যে আমি কিন্তু আপনাকে জমিদার বাড়ির কাছাকাছি পৌঁছে দেব, কিন্তু বাড়ির মেইন গেটের কাছে যাব না, আপনি একা হেঁটে হেঁটে ওখানে যাবেন। কি আর করা, তাতেই রাজি হয়ে গেলেন, যাত্রা শুরু করলেন। তো রিক্সা চালককে জিজ্ঞেস করলেন যে আপনারা এই এত ভীত কেন, এই জমিদার বাড়ির নাম শুনে এত আতঙ্কিত সবাই হয়ে যাচ্ছে, ঘটনাটা কি? তখন রিক্সা চালক বললেন যে আমি তো এত কিছু জানি টানি না, তবে অল্প কিছু জানি, যেটা বাপদাদার মুখ থেকে শুনে আসছি, যে ওই জমিদার বাড়িতে অনেক ভয়ের ব্যাপার স্যাপার আছে আর কি। রাতের বেলা একা একা ওই জমিদার বাড়িতে যে গিয়েছে সে আর বেঁচে ফেরত আসেনি, আর দিনের বেলায় যারা ওই বাড়িতে ঢুকেছে দিনের বেলাতেও অনেক ভয় পেয়েছে। কিছু মানুষ ওখানে ভয়েই মারা গিয়েছে, আর মারা যাওয়ার পর আর তো বোঝা যায় নাই যে সে আসলে কেন মারা গেছে। তবে ওখান থেকে প্রচন্ড রকমের বাজে দুর্গন্ধ বের হওয়ার পর মানুষজন যখন ঢুকেছে ভিতরে, তখন দেখা গেছে যে মরে পচে আছে। আর ওখানে ঢোকার সময়ও দলবদ্ধভাবে ঢুকেছে, আর যারা গিয়েছিল তার পরিবার খোঁজ খবর করেছে, তারপরে এই সমস্ত ব্যাপারের কারণে বোঝা গিয়েছে যে আসলে কি হয়েছিল। তবে যারা ভয়ে পালিয়ে গিয়েছিল তারাও ভয়ের কারণে কয়েকদিনের মধ্যেই মৃত্যুবরণ করেছে। এদের প্রত্যেকের শরীরেই অদ্ভুত ধরনের বড় বড় ফোস্কা পড়ে যেত,
অনেকে কথাই বলতে পারতো না, প্রচন্ড মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে কয়েকদিনের মধ্যেই মারা যেত, জবান বন্ধ হয়ে যেত। এরপর ওই ভ্যান চালক 80 দশক যেটা, এর শুরুর দিকের একটি ঘটনা এই সত্যজিৎ বাবুকে বলেন ওই ভ্যান চালাতে চালাতে, যে এই গ্রামেরই 3 জন বন্ধু মনে করেছিল সে এই যে জমিদার বাড়িটা, এই জমিদার বাড়িতে অনেক গুপ্তধন লুকানো রয়েছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে এক পূর্ণিমার রাতে তারা সেই জমিদার বাড়িতে যাবে এবং গুপ্তধন উদ্ধার করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। তাদের মধ্যে 2-1 যারা এইসব পরিকল্পনা করেছে, সেটা বাড়িতে নিজেদের বউয়ের সাথে আবার আলোচনাও করেছিল বলে জানা গিয়েছিল। কেউ কেউ বাড়ি থেকে নিষেধ করেছিল যে এই কাজ না করতে, কিন্তু তারা 3 বন্ধু সে কথা শোনে না। তারা এক পূর্ণিমা রাতে চলে যায় সেই জমিদার বাড়িতে। রাত পেরিয়ে দুপুর হয়ে যায়, দুপুর পেরিয়ে আবার রাত চলে আসে, কিন্তু সেই 3 বন্ধু আর বাড়িতে ফেরত আসে না। এভাবে একটা দিন পার হয়ে যায়। একদিন পরে সেই 3 জনের বাড়ির লোকজন খোঁজ নিয়ে জানতে পারে তারা কেউই সেই রাতের পরে বাড়িতে আর ফেরত আসেনি। তখন গ্রামের অন্যান্য মানুষদের কাছে সেই 3 জনের পরিবার সব ঘটনা বলে এবং সাহায্য চায়। গ্রামের মানুষ তো ওই জমিদার বাড়ির নাম শুনেই ভয়ে আতঙ্কে কেঁপে ওঠে এবং কোনো বাক্য ব্যয় ছাড়াই সেখানে যেতে অস্বীকার করে। তারা বুঝেই গিয়েছিল যে ওই 3 বন্ধু আর বেঁচে নেই। সেই 3 জনের পরিবার তো কান্নাকাটি করতে করতে মানুষের অনেক হাতে পায়ে জড়িয়ে ধরে, কিন্তু কোনো সদ্গতি হয় না, সেখানে কেউ যেতেই রাজি হয় না। এইভাবে ওই দিনটাও পার হয়ে যায়। পরের দিন থানায় খবর দেওয়া হয়, পুলিশ আসে, গ্রামে তদন্ত শুরু করে। দেখা যায় গ্রামের মানুষদের সাথে কথা বলার পর পুলিশও ওই জমিদার বাড়িতে যেতে ভয় পাচ্ছে। একটা খুবই জটিল পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পুলিশ ও গ্রামবাসীদের একটি দল দিনের বেলায় সেই জমিদার বাড়িতে সাহস করে ঢোকে, কিন্তু তাদের ঢোকা অবধি কোনো সমস্যা হয়নি। মূল সমস্যা হলো লাশ খুঁজে পাওয়ার পর। খুঁজতে খুঁজতে সবাই 3 বন্ধুর লাশ কিছুটা দূরে পড়ে থাকতে দেখে এবং ভয়ে ভয়ে এগিয়ে যায় সেই দিকে। লাশের কাছে যখন পুলিশ সহ কিছু মানুষ গিয়ে এক ঝলক দেখেছে, ঠিক তখনই ও মা গো বলে চিৎকার দিয়ে উঠেছে লোকজন। পুলিশ কি মানুষ, পুলিশ মানুষ এমনি সাধারণ যারা আর কি, সাধারণ যারা গ্রামবাসী ছিল আর পুলিশ যারা ছিল, সবাই একযোগে ও মা গো বাবা গো বলে ওখান থেকে চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসছে। পুলিশের দৌড় দেখে আর সাধারণ গ্রামবাসীর দৌড় দেখে বাইরে যারা ছিল এরাও তো ও বাবা গো মা গো বলে তারাও চিৎকার শুরু করে দিয়ে যে যার মতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় শুরু করে দিয়েছে। এক ভয়াবহ পরিবেশ তৈরি হয় সেখানে। লাশ দেখে তো আসলে কেউ কেউ বমি করে ফেলেছে সেখানে, কিন্তু এভাবে চলতে থাকলে তো লাশগুলি বের করা সম্ভব না। 2 জন পুলিশ সাহস সঞ্চয় করে আরো কিছু মানুষ নিয়ে জমিদার বাড়ির ভিতরে ঢুকে সেই 3টি লাশ উদ্ধার করে নিয়ে যায়। যেহেতু গ্রামের সব মানুষ এমনকি পুলিশও সেই জমিদার বাড়ির ব্যাপারে ভালোভাবেই জানতো, তাই লাশগুলি ময়না তদন্তের আর প্রয়োজন হয়নি। পুলিশ লাশগুলিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে দ্রুত সেই স্থান ত্যাগ করে। এইসব ঝামেলায় আসলে তারাও জড়াতে চায়নি, কোনো মতে এই ঝামেলা ঘাট থেকে নামিয়ে মানে বাবা বাঁচলাম বলে মানে স্বস্তির নিঃশ্বাস ফেলা আর কি। কিন্তু এবার এক নতুন সমস্যা দেখা দিল। লাশ তো পরিবারের কাছে পৌঁছে গেল, কিন্তু সেটা শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করার তো প্রয়োজন তাদের রীতিনীতি অনুযায়ী। ইতোমধ্যে গ্রামের সকল মানুষের মনে এক রহস্যময় ভয় এবং আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। পরিবারের সদস্য ছাড়া আশেপাশের প্রতিবেশীরা এমনকি গ্রামের একটি মানুষও এই লাশ শ্মশানে নিয়ে যাওয়া তো দূরের কথা, লাশ দেখতে পর্যন্ত আসে না। এমন সময় সেই বাড়ির মহিলারা আশেপাশের বাড়িতে গিয়ে লোকজনদের হাতে পায়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করে অনেক অনুরোধ করতে থাকে একটু সাহায্য পাওয়ার আশায়। তাতেও কোনো সদ্গতি হয় না। যে বাড়িতেই যায় সে বাড়ির লোকজন বলে, তোমার ব্যাটারে জমিদারের ভূতে মারছে, এখন আমি শ্মশানের লাশ নিয়ে গেলে না জানি আমারে কি করবে, জমিদার আমারেও ছাড়বে না, আমারে মাফ করো তো বাপু। তো এরকম কথা লোকজন বলছে, জমিদারের ভূতে নাকি মারছে তাদেরকে। পরিবারের মানুষ কোনো সাহায্য না পেয়ে হতাশ হয়ে লাশের পাশে বসে চোখের জল ফেলতে থাকে। যেহেতু এই ঘটনাটি মহামারীর মতো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল খুব অল্প সময়ের মধ্যেই, সেহেতু এই ঘটনাটি উড়ে উড়ে আরো একজন মানুষের কানে এসে পৌঁছায়। তিনি হলেন মোল্লা জহিরউদ্দিন চৌধুরী, ওই গ্রামের মসজিদের একজন ইমাম। উনি একদিকে যেমন ধার্মিক ছিলেন, অন্যদিকে খুবই পরোপকারী এবং সাহসী ছিলেন। তো পুরো ঘটনাটি মোল্লা সাহেব যখন শোনেন তখন উনি খুবই ব্যথিত হন। 3 জন মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু শেষ সম্মানটুকু থেকে তারা বঞ্চিত হবে, এটা কেমন কথা? মৃত্যুর আগে তারা যতই খারাপ কাজ করুক না কেন, মৃত্যুর পরে তারা
প্রত্যেকেই তাদের ধর্ম অনুযায়ী সসম্মানে সৎকারের হকদার, তাদের কর্মের বিচার সৃষ্টিকর্তা করবেন। মোল্লা সাহেব ওই দিনই গ্রামের পঞ্চায়েতে ব্যাপারটা নিয়ে আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেওয়া হয় 10 থেকে 12 জন সাহসী মানুষ এই কাজটা সমাধানের চেষ্টা করবেন। তারা লাশগুলি শ্মশানে নিয়ে সৎকারের ব্যবস্থা করবেন তাদের পরিবারের সহায়তায়। যার মধ্যে এই যে যিনি ভ্যান চালক, যিনি বলছেন মানে রিক্সা চালক যিনি আর কি, তিনিও ছিলেন। তো মোল্লা সাহেব নিজের তত্ত্বাবধানে সব কাজ পরিচালনা করেন এবং অবশেষে সন্ধ্যাবেলায় সেই লাশগুলির দাহ সম্পন্ন করা হয়। ঘটনা কিন্তু শুরু মাত্র। 3 বন্ধুর রহস্যজনক মৃত্যুর পর মানুষের মনের মধ্যে সেই জমিদার বাড়ির সম্পর্কে এক চরম আতঙ্ক বিরাজ করতে থাকে। মানুষ দিনের বেলায় ওই এলাকার আশপাশ দিয়েও যেতে চাইতো না, রাতের কথা তো বাদই। সন্ধ্যা নামার সাথে সাথেই লোকজন বিশেষ কোনো দরকার ছাড়া ওই এলাকার ধারের কাছ দিয়েও যেতে চাইতো না। আর এই ঘটনা ঘটার পর মানে কিছুদিন সন্ধ্যার পর লোকজন বাড়ির বাইরেই থাকতো না। এখন এই যে ইমাম সাহেব মোল্লা জহিরুদ্দিন চৌধুরী, উনি কি বাকি মানুষের মতো ঘরে বসে থাকতে পারবেন? ওনাকে মাগরিবের নামাজ পড়াতে হবে, এশার নামাজ পড়াতে হবে, আর মানুষের মনের মধ্যে যে ভয় জমেছে এটাও তো কাটানোর ব্যবস্থা করতে হবে। উনি পঞ্চায়েতের আলোচনা সভায় একাধিকবার এই রহস্যময় মৃত্যুর সমাধান করার জন্য মানুষদের সাহস সৃষ্টি তৈরি করেছিলেন এবং একটা স্থায়ী সমাধান করার জন্য বারবার অনুরোধ করেছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মানুষ এতটাই ভয়ে কাবু হয়ে গিয়েছিল যে কেউ ওনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেনি। উনি বলেছিলেন যে আসলে এইভাবে কতদিন চলবে, ওখানে যদি কোনো কিছু থেকেও থাকে সমস্যা নিশ্চয়ই আছে, এখন এটা সমাধান তো করা জরুরি। এরকম তো চলতে পারে না, মানুষ ঢুকলেই মারা যাবে, ওই দিক দিয়ে গেলেই রাতেবেলা ভয় পেয়ে মারা যাবে, এটা কেমন কথা? এটা তো একটা সমাধান করতে হবে, সবকিছু একটা শেষ আসে। আসেন আমরা চেষ্টা করি, এটা একটা শেষ করি। সবকিছু যেহেতু শেষ আছে তাহলে আমরা কেন বসে থাকবো? কিন্তু না, ওনার এই সমস্ত কথায় কেউ কর্ণপাত করে নাই, কেউ আসে না, বলে যে আপনি একা যান তো, আপনি পারলে আপনি করেন, আমাদেরকে দেখেন না, এমন একটা অবস্থা আর কি। একদিন সকালে গ্রামের মানুষেরা মোল্লা সাহেবের মৃতদেহ সেই জমিদার বাড়ির সদর দরজার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ওনার মাথাটি পেছনে পিঠের দিকে খুব বল প্রয়োগের দ্বারা চাপ দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল, যার ফলে গলার হাড়ও ভেঙে গিয়েছিল, মাংসপেশি যেগুলো সেগুলো ছিঁড়ে গিয়েছিল, পিঠ লম্বা আঁচড়ে কেটে গিয়েছিল। কেউ কেউ বলেছিল গভীর রাতে ওই জমিদার বাড়ির দিক থেকে তারা ভয়ঙ্কর এক চিৎকার শুনতে পেয়েছিল, কিন্তু ভয়ে কেউ বাড়ির বাইরে বের হয়নি। আর 5টা মানুষের মতোই মোল্লা সাহেবেরও ঠিক একই পরিণতি হয়েছিল। গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ মনে করেছিল যে কারোর কাছ থেকে কোনো সহযোগিতা না পেয়ে মোল্লা সাহেব হয়তো একাই সেই জমিদার বাড়ির রহস্য উদ্ঘাটন করতে গিয়েছিলেন, তাই তার এই পরিণতি হয়েছে। এটা কিন্তু ধারণা মাত্র, নাকি মোল্লা সাহেবকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু উনি মারা গেছেন উনি তার কিছু বলতে পারেন নাই। মোল্লা জহিরুদ্দিন সাহেবের মৃত্যুর পরে কেটে গিয়েছে দীর্ঘ 35 বছর, কিন্তু আজও কেউ ওই জমিদার বাড়ির রহস্য সমাধান করা তো দূরের কথা, কেউ জানতেই পারেনি ওখানে আসলে কি এমন রয়েছে যে সেখানে গেলে এই ধরনের ভয়ঙ্কর সমস্যা ঘটে। এই কথাটাই জানালেন আর কি ওই রিক্সা চালক সত্যজিৎ বাবুকে। আর উনি এটাও বললেন যে আরো যদি বেশি কিছু জানার আগ্রহ থাকে সত্যজিৎ বাবুর, তাহলে আরো একজনের সাথে দেখা করতে হবে, উনি আরো কিছু তথ্য দিতে পারেন। তখন সত্যজিৎ বাবু বললেন উনি আবার কি? তখন ওই রিক্সা চালক বললেন যে গ্রামের একজন বয়স্ক মানুষ, উনি আমাদের গ্রামের মধ্যে অনেক জ্ঞানী লোকও বটে, উনি অনেক পুরনো কথা জানেন। এরপর রিক্সা চলতে থাকে উঁচু নিচু মাটির রাস্তা দিয়ে, 2 ধারে ফসলের ক্ষেত, রাস্তার পাশে আলো বলতে কিছু নেই, পূর্ণিমার চাঁদের আলোই যা ভরসা, ভ্যানের নিচে হারিকেনও নাই। অসাধারণ এক সুন্দর দৃশ্য তৈরি করেছে চাঁদের আলো। এখানকার মানুষ কিনা এই পূর্ণিমার সুন্দর রাত্রিকেও মারাত্মক ভয় পায়। গ্রামের লোক হয়তো একটু কুসংস্কারে আচ্ছন্ন। হঠাৎ একটু পরে রিক্সা থামলো, রিক্সা চালক বলে উঠলো, বাবু ওই যে দেখা যায় জমিদার বাড়ি, এখান থেকে আপনাকে একাই যেতে হবে, এখান থেকে এগিয়ে গেলেই সামনে একটা ভাঙাচোরা ফটক দেখতে পাবেন, সেখান থেকে সোজা ঢুকে গেলেই দেখতে পাবেন সদর দরজা। তো রিক্সা চালক শেষবারের মতো জিজ্ঞেস করলো যে বাবু এখানে থাকবেনটা কোথায়? এখান থেকেও থাকে না, এই রাতের বেলা টর্চ দেশলাই খাবার সব আছে তো? তো উনি আবার হেসে উত্তর দিলেন আছে, সবই আছে। সত্যজিৎ বাবু টর্চটা ব্যাগ থেকে বের করে হাতে নিয়ে সামনে হাঁটা শুরু করলেন, কিন্তু টর্চটা জ্বালানোর প্রয়োজন হলো না, চাঁদের আলোয় সবই ঝকঝকে পরিষ্কার দেখা যাচ্ছে।
কালের বিবর্তনে জমিদার বাড়ির দেয়ালে কোথাও কোথাও বড় ধরনের ফাটল তো আছেই, দেয়ালের কোথাও কোথাও ভেঙেও পড়েছে। কোনো জায়গায় শ্যাওলা এমনভাবে পড়েছে, আগাছা হয়েছে যে ওই জায়গায় ঢেকেই গিয়েছে পুরোপুরি। দেয়াল অনুসরণ করে মূল ফটকের কাছে এসে পৌঁছলেন উনি। ফটকের দুপাশে সিংহের দুটি মূর্তি রয়েছে, আধা ভাঙা অবস্থায় আর কি, এখনো দাঁড়িয়ে আছে কোনো মতে আর কি, ভাঙা। উনি মূল ফটক দিয়ে সোজা ঢুকে গিয়ে সামনের দিকে এগিয়ে চললেন। টর্চটা এবার ওনাকে জ্বালাতেই হলো, কারণ এখানে চারপাশে বড় বড় গাছের যে ডালপালা রয়েছে চাঁদের আলোটাকে বাধা দিয়ে রেখেছে। আশেপাশে টর্চ মেরে দেখলেন যে চারদিকে ঘাস, আগাছা, জঙ্গলে একদম মানে বাজে অবস্থা। দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে বহুকাল এখানে কোনো মানুষের পাই পড়ে নাই। উনি হাঁটতে হাঁটতে একটা আজব ব্যাপার লক্ষ্য করলেন যে রিকশায় করে যখন এখানে আসছিলেন তখন আশেপাশে পোকামাকড় শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু এই নির্জন বাড়ির ত্রিসীমানায় ঢোকার সাথে সাথে চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। ও অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বাড়িটাকে দেখলেন এতক্ষণে সর্বাঙ্গ ভেঙে পড়েছে, এমনকি সদর দরজাটিও। রাতের অন্ধকার আর চাঁদের আলোয় বাড়িটা বড়ই রহস্যময় ও বিচিত্রময় বলে মনে হলো আর কি ওনার কাছে। বাইরে থেকে বাড়িটাকে কিছুক্ষণ ভালো করে দেখলেন, বেশ পুরনো বাড়ি, তাছাড়া কতকাল যে কারোর পা এখানে পড়ে নাই তার সৃষ্টিকর্তাই জানেন বলে উনি মনে করলেন। তো উনি দেখলেন মরচে পড়া দরজার বেশ কিছু জায়গায় ভেঙে গেছে, সামনে তো ওই যে সিংহ মূর্তিগুলো ভাঙা। উনি এক এক করে সিঁড়ি দিয়ে উপরে উঠে সদর দরজার সামনে এসে দাঁড়ালেন। এমনিতেও অন্ধকার হলেও জ্যোৎস্নার আলোয় বাড়িটাকে বেশ ভালোই দেখাচ্ছে, আর পেটের খিদাটাও বেশ বেড়ে গিয়েছে, তাই সিঁড়ির এক পাশে বসে বাড়ির থেকে আনা কিছু খাবার ঝটপট খেয়ে নিলেন। এরপর সামনের দরজার দিকে এগিয়ে গেলেন। তারপর দরজায় অল্প ধাক্কা দিতেই আচমকা একটা খ্যাচ করা আওয়াজে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে উনি অবাক হয়ে গেলেন, দেখলেন মোমবাতি রাখা আছে মেঝেতে, খান কয়েক বস্তা। আশ্চর্য ব্যাপার, এখানে মোমবাতি রাখা, আবার কয়েকটা বস্তাও রাখা। ভেতরে ওনার নিঃশ্বাস ছাড়া, শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এমন সময় হঠাৎ বাইরে কুকুরের দল চিৎকার চেঁচামেচি শুরু করলো। ঘটনাটা কি? এমন সময় মনে হলো একটা দমকা হাওয়া বাইরে থেকে এসে ওনার পেছনে লাগলো। ঠিক তখনই ওনার মেরুদণ্ড হতে এক শীতল স্রোত যেন বয়ে গেল। হঠাৎ লোম খাড়া হয়ে যাওয়া গুরু গম্ভীর গলায় এক অচেনা ব্যক্তির কণ্ঠস্বর শোনা গেল। ওই কণ্ঠস্বরটা বলে উঠল, মহাশয়ের বুঝি শহর থেকে আসা হয়েছে? উনি তো শিহরিত হয়ে চমকে পিছনে ফিরে বললেন যে জি জি জি, আমি শহর থেকে আসছি। তখন এই সত্যজিৎ বাবু দেখলেন যে এই অচেনা ব্যক্তিটি, তার বয়স হতে পারে 60 থেকে 65-র মধ্যে, পরনে ধুতি পাঞ্জাবি, গায়ে নাগরাই চটি, বেশভূষা একেবারে জমিদারের মতোই, তবে কণ্ঠস্বরটা ভারী রহস্যময়, চোখ দুটো বড় বড়, তাতে রহস্য এবং ভূতের ভাব স্পষ্ট। তো উনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, মানে এই যে সত্যজিৎ বাবু জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি কে, এখানে যে আসছেন? তো ওই অচেনা ব্যক্তি বলে উঠল, আমি এখানে থাকি, আজ রাত্রেও আসলাম, আসলে পূর্ণিমার রাতে আমি এখানে আসি, শুধু আজ নয় বহুদিন ধরেই আসি। এই কথা শোনার পর সত্যজিৎ বাবু ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছেন, কিন্তু লোকেদের বলে এই বাড়িতে কেউ থাকে না, বহুদিন এখানে আসে না, আমি তো আসার সময় দেখলাম যে মানুষের পায়ের চিহ্নই নাই এখানে বহুদিন, তাহলে আপনি রোজ রোজ আসেন কিভাবে? আর অনেকদিন আগেই নাকি জমিদার প্রতাপচন্দ্র রায় বাহাদুর মারা গেছেন, তো জমিদার প্রতাপচন্দ্র রায় বাহাদুর মারা যাওয়ার পর তার পরিবারের কেউ নাকি আশেপাশেও নাই, আর আপনি পূর্ণিমার রাতে ভুতুরে বাড়িতে আসলেন যে? এই গ্রামের লোকজন তো পূর্ণিমার রাত হলেই আশেপাশে ঘোরাঘুরিও করে না। তখন নাকি ওই অচেনা ব্যক্তি বলেন যে মায়ায় পড়ে আসি, মায়া বড় কঠিন জিনিস, এই বাড়িতে আসলে লোকজন আসে, আর গ্রামের লোকজন মিথ্যা কথা চারদিকে রটিয়ে বেড়ায়। আপনার যদি বিশ্বাস না হয় তবে আসেন আমার সাথে, নিজের চোখে দেখেন, দেখলে বুঝতে পারেন এখানে লোকজন কিন্তু আসে। তো উনি মানে সত্যজিৎ বাবু ওই লোকটার পিছু পিছু হাঁটা শুরু করলেন। লোকটির কথাগুলো বেশ অদ্ভুত। লোকটির সাথে সাথে কিন্তু উনি বাইরে গেছেন, আর বাইরে গিয়েই যা দেখলেন তাতে তো উনি চমকেই উঠেছেন। দেখলেন একই, এই যে নতুন ঝকঝকে তকতকে একটা বাড়ি, একটু আগে যে ভাঙা সিংহমূর্তি দেখেছিলেন সেটাও একদম অক্ষত, বাইরে রাখা আছে একটা পুরনো মডেলের গাড়ি, কোথায় সেই ভাঙা বাড়ি, কোথায় মরচে ধরা ওই ভাঙাচোরা দরজা। উনি তো মনে মনে অবাক হয়ে ভাবছেন যে এই ভদ্রলোক কি জাদুকর নাকি, নাকি সবই ওনার মনের ভুল, নাকি দিবা স্বপ্ন দেখছেন। তবে দিবা স্বপ্ন যদি দেখছেন না তা উনি হলফ করেই বলতে পারেন। ওই অচেনা ব্যক্তি বলে উঠলেন,
বুঝতে পারবেন না মশাই, যা দেখছেন সবই সত্যি। তখন উনি বলেন, হ্যাঁ তাই তো মনে হচ্ছে, সবই তো সত্যি বলে মনে হচ্ছে। সত্যজিৎ বাবু বেশ আশ্চর্য হলেন, কারণ উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি যা দেখলাম এটা এখন এরকম কিভাবে হলো। তো ওই অচেনা ব্যক্তি এবার দুঃখের স্বরে বলে উঠলেন, আর কি বলবো মশাই, আমার ছেলেটাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমার গুদামের সমস্ত চাল ডাল বিলিয়ে দিল ওই কাঙালি না খেতে পারা লোকদের। সত্যজিৎ বাবু প্রশ্ন করলেন, এটা আবার কবে হলো? তখন ওই অচেনা ব্যক্তি বললেন, কেন, দুর্ভিক্ষের সময়, মনন্তরের দিনগুলিতে। সত্যজিৎ বাবু চমকে উঠে ঢোক গিলে বলেন, মানে ওই 1943 সালে, এতকাল আগে? তখন ওই অচেনা ব্যক্তি বললেন যে, ভাবছেন মস্করা করছি, আপনি হয়তোবা জানেন না, সাহেবদের সাথে ভালোই ওঠা বসা ছিল আমার। এই বস্তাগুলিতে চাল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের পাঠানোর জন্য, তাও ব্রিটিশ সৈনিকদের। আমার ছেলে কি করলো, এই চালগুলো সব গরিব কাঙালদের বিলিয়ে দিয়েছিল। আমার মান থাকলো? সত্যজিৎবাবু বলেন, ভালোই তো করেছিল, যারা খেতে পারছিল না তাদেরকে খেতে দিয়েছিল, এতে আবার ক্ষতি কোথায়? অচেনা ব্যক্তি বলেন যে, হায় রে, কি বুঝাই আর আপনি কি বুঝলেন, সব তো শেষ হয়ে গেল। একটু বাড়ির আশপাশটায় চলেন, ঘুরে আসি, একটু উপরটা আপনাকে ঘুরে দেখাই। এই কথাটা বললেন আর কি ওই অচেনা ব্যক্তি। এদিকে সত্যজিৎ বাবুর মনে কিন্তু তখনও ভয়ের সঞ্চার হয়নি, কৌতূহলের মাত্রাটা বেড়েই যাচ্ছিল, অনেক প্রশ্ন যাচ্ছিল মনে। অতএব উনি ওই অচেনা ব্যক্তিকে অনুসরণ করে এগিয়ে চলছেন। ধীরে ধীরে এ ঘর ও ঘর দেখতে দেখতে উপরে চলে গেলেন। আসার সময় নানা ঘরে, মানে বিভিন্ন ঘর রয়েছে, তো ওই ভদ্র দেখালেন যে একটা হুক্কা, তারপর জমিদারের পাইপ, নানা ধরনের চিত্রকর্ম, মূর্তি, বিভিন্ন বিষয়ের দুষ্প্রাপ্য বই, তারপরে শিকার করা বাঘ, হরিণের চামড়া, এই জিনিসগুলো দেখাচ্ছেন আর কি, যে এই জিনিসগুলো এখানে আছে। তারপর হঠাৎ উনি উপরে কোণের একটা দরজার সামনে দাঁড়িয়ে হেসে বললেন, এবার যা দেখবেন তা দেখে কোনোদিন আর এখানে আসার বাসনা থাকবে না, আশা করা যায়। এই কথাটা অনেক রহস্যময় শোনালো সত্যজিৎ বাবুর কাছে। এবার ওনার মনের মধ্যে বেশ ভয় হতে শুরু করলো। আরো অবাক করার ব্যাপার হলো, এই যে দরজাটা, এটা মনে হলো একা একাই খুলে গেল। তখন আর ভয় আরো বেড়ে গেল, হৃদস্পন্দন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে ওনার। উনি সামনে একটি পালঙ্কের দিকে তাকালেন। উপরে ঝাড় লণ্ঠনের আলোয় সবকিছু ভালোই বোঝা যাচ্ছে। তো উনি যা দেখলেন তা দেখে উনার পিঠের উপর দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল, রক্ত যেন পানি হয়ে এলো। এ কি, যে ভদ্রলোক এতক্ষণ ওনার সাথে কথা বলছিলেন তারই মৃতদেহ খাটে পড়ে আছে, মাথাটা শরীর থেকে আলাদা, রক্তে ভিজে গিয়েছে পুরো বিছানা। কাটা মাথাটা চোখ বড় বড় করে ওনার দিকেই তাকিয়ে আছে অস্বাভাবিকভাবে, আর কাটা মাথাটা হাসছে। এইরকম ভয়ঙ্কর দৃশ্য কি দেখা যায়? আর ঠিক তখনই সারা বাড়ি জুড়ে হো হো হা হা হাসির শব্দ চতুর্দিক থেকে ভেসে এলো। কোথায় সেই ভদ্রলোক? পাশে তো কেউ নাই। এমন সময় দৌড়ে উনি নিচে নামা শুরু করলেন। দৌড়ে নিচেও চলে আসলেন। এসে দেখলেন যে ঘরটায় বস্তাগুলো রাখা ছিল, সেই ঘরটার সামনে দাঁড়িয়ে এক সুপুরুষ চেহারার যুবক। তার সামনেই দাঁড়িয়ে আছে রোগা, হাড় বেরোনো, প্রায় বস্ত্রহীন কয়েকজন জীর্ণ শীর্ণ চেহারার মানুষ। একটি মহিলার কাঁধে একটি শিশু কাঁদছে আর বলছে, মা খেতে দাও, খেতে দাও না। তার মা তার পিঠ চাপড়ে বলছে, এই তো বাবা, এইবারই খাওয়া হবে, আর কাঁদিস না। শিশুটি না খেয়ে প্রায় কঙ্কালের মতো হয়ে গেছে। সকলে কাঁদো কাঁদো ভাবে বলছে, শহরে গিয়ে কিছু পেলাম না বাবু, সবাই খুব নিষ্ঠুর, না খেতে পেয়ে তো মরে যাব আমরা। শহরে বাবুরা ভাত তো নয়, এমনকি ফ্যানও দিল না ভাতের। শরীর বড়ই ক্লান্ত হয়ে গেছে, লাইনে দাঁড়াবার সামর্থ্য নেই আর। তাছাড়া সেখানকার চাল ডালও অতি অল্প, ভালো নয়। ভাত দাও না বাবু, অন্তত ভাত না দাও, ভাতের মার বা ফ্যানটা দাও। সেই যুবক ওই অসহায় মানুষদেরকে আশ্বস্ত করে বললেন, গুদাম ঘর তো খোলা হয়েছে তোমাদের জন্যই, এখানে চাল ডাল ভালোই পরিমাণে আছে, তাই বেশি করে দিচ্ছি, পরিবারের সবারই তোমাদের পেট পুরে খাওয়া হয়ে যাবে।
তো এই কথা যখন বলা হচ্ছিল, এমন সময় উপর থেকে সেই অচেনা ভদ্রলোকের ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো, খবরদার, ওই খাবার দেয়া যাবে না। সত্যজিৎ বাবু হঠাৎ করে দেখলেন সেই জীর্ণ শীর্ণ মানুষগুলির চেহারা কেমন পরিবর্তন হয়ে গিয়ে ভয়ানক আকার ধারণ করলো। ওগুলি এখন আর মানুষ নেই, তাদের হাত পাগুলি অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেল, নখগুলো লম্বা হয়ে তীক্ষ্ণ আকার ধারণ করলো। অন্ধকারময় চোখের কোটরে দপ করে যেন আলো জ্বলে উঠল, মুখের চোয়াল যেন স্বাভাবিক থেকে অনেকটা বড় হয়ে গেল, একান ওকান বিস্তৃত হয়ে হা করে ওনার দিকে তাকে অদ্ভুত রকমের শব্দ করে হাসতে শুরু করলো। উনি দেখলেন এগুলির মুখের ধারালো দাঁতগুলো এমন যে এই দাঁতের ফাঁকা থেকে লালা গড়িয়ে পড়ছে। ভয়ঙ্কর এক ক্ষুধার্ত দৃষ্টিতে ওনার দিকেই তাকিয়ে আছে তারা, মনে হচ্ছে এখনই ছিঁড়ে খেয়ে ফেলবে সত্যজিৎ বাবুকে। এইবার ওনার ভয়ের মাত্রা চরমে পৌঁছে গেল, উনি আর সহ্য করতে পারলেন না। উনি তখনই বাড়ি থেকে ঝেড়ে দিলেন দৌড়। তখন কিন্তু ওনার আর কোনো স্বাভাবিক জ্ঞান নাই যে কোন দিকে যাবেন। পিছন থেকে ভয়ঙ্কর শব্দ আসছে, আমি খাবো, আমি খাবো। উনি তো দৌড়ানোর গতি আরো বাড়িয়ে দিলেন, সিঁড়ি থেকে নেমে সদর দরজা দিয়ে ছুটে এগিয়ে যাচ্ছেন। ঠিক এই সময় হঠাৎ সেই একটা ভয়ঙ্কর জিনিস দরজা আগলে দাঁড়িয়ে পড়ে। ওনার দৌড়ানোর গতি অনেক বেশি ছিল তখন, কিন্তু কি করবেন, দরজার সামনে তো সাক্ষাৎ মনে হচ্ছে মৃত্যু দাঁড়িয়ে আছে। এই সময় 1 সেকেন্ডের জন্য নজর গেল ওই দরজার একটু পাশেই একটা আধ ভাঙা জানালার দিকে। চাঁদের আলো একটু একটু করে সেই জানালার ভাঙা অংশ দিয়ে ভেতরে পড়ছে। উনি শেষ চেষ্টা করলেন ছুটতে ছুটতে সোজা ওই দিকটাতে। ছুটতে ছুটতে সোজা 1 লাফ দিলেন সেই জানালার দিকে। জানালা ভেঙে গড়াতে গড়াতে উনি বাইরে গিয়ে পড়লেন। এর ফলে ওনার কাঁধের এক পাশে মারাত্মক ব্যথা পেলেন। তবু উনি দৌড়ানো থামালেন না, উঠে কোনো মতোই হাঁচড়ে পাঁচড়ে ছুটতে ছুটতে মূল ফটক পেরিয়ে রাস্তায় চলে আসছেন। হঠাৎ একটি ভ্যান রিক্সার সাথে উনি সজোরে ধাক্কা খান। দেখলেন যে এটা সেই রিক্সা চালক যিনি এখানে এনে ছেড়ে দিয়েছিলেন। তো এদিকে সত্যজিৎবাবু হাঁপাতে হাঁপাতে বললেন যে চলো চলো, নিয়ে চলো শিগগির এখান থেকে। রিক্সা চালক বলল যে তাড়াতাড়ি উঠে বসেন, আমি তো জানতাম কিছু একটা হবেই। ওই বাড়িতে আপনি যে কেন গেলেন বাবু মশাই, ওখানে কেউ তো যায় না, এই বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি। এদিকে সত্যজিৎ বাবুর তো প্রবল তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, শরীরে প্রচন্ড ব্যথা, তবুও আধো আধো ভাবে ঘটনা বলার চেষ্টা করলেন। তো রিক্সা চালক চমকে উঠে বললেন যে সর্বনাশ, তাড়াতাড়ি আমার বাড়িতে চলেন। রিক্সায় উঠে উনি দেখেন যে পেছন থেকে কিছু জিনিস মনে হচ্ছে এগিয়ে আসছে রিক্সার দিকে, আর চিৎকার করছে, দে দে আমাদেরকে দে। এখন কি দেবে, এটা বলছে না, দে দে আমাদেরকে দে। এদিকে রিক্সা চালকও বুঝতে পারছে যে বিপদ তো এখন পিছু নিয়েছে। রিক্সা চালক বলতেছেন যে খবরদার বাবু, পিছন দিকে তাকায়েন না, সৃষ্টিকর্তার নাম নেন, রিক্সার সামনের দিকে তাকান, আমি যত দ্রুত সম্ভব চালানোর চেষ্টা করতেছি। তো রিক্সাওয়ালা তো আসলে কত দ্রুত চালাবে, ওটা তো পাকা রাস্তাও না যে অনেক দ্রুত চালাবে, তবে উনি ওনার মতো করে চালাচ্ছেন আর কি। তো একটা পর্যায়ে এসে দেখা গেল পেছনে আর কিছু নাই। তো রিক্সা চালক তার বাড়িতে চলে আসছেন। তো রিক্সা চালকের ছেলে বের হয়ে আসে। তখন রিক্সা চালক বলে যে তোমার এক আঙ্কেল আসছে, কাকা আসছে আর কি, তাকে নিয়ে আসছি, উনি আজকে আমাদের অতিথি। তো রিক্সা চালক তার স্ত্রীকে সবকিছু বলল। এরপর এই সত্যজিৎ বাবুকে হাত মুখ ধোয়ার জন্য পানি এনে দিল। তারপর ওনার সাথে কথা বলতেছেন, রিক্সা চালকও কথা বলতেছেন, রিক্সা চালকের ছেলে, তারপরে ওই রিক্সা চালকের স্ত্রী, কথা বলে ওনাকে একটু স্বাভাবিক করার চেষ্টা করছেন। উনি যখন একটু স্বাভাবিক হয়েছেন তখন সাম্প্রদায়িক দাঙ্গার ভিতরে একটা মব সৃষ্টি করে তাকে ওভাবে হত্যা করেছিল। কারণ এই ছেলেটা একটা বিপ্লবী হয়ে উঠেছিল, যার কারণে সরকার তাকে সরাসরি না মেরে মানুষ দিয়েই মেরেছিল। আর এই সমস্ত ঘটনা শোনার পর সত্যজিৎ বাবু ওই সতীনাথ বাবুকে প্রশ্ন করলেন যে তা আমি যেই জিনিসগুলো দেখলাম, ভুতুরে জিনিসগুলো, এগুলো তাহলে সবই সত্যি? তখন সতীনাথ বাবু বললেন যে হয়তো বা সত্যি, কারণ ওখানে তো বিভিন্ন মানুষজন গেছে, যাওয়ার পরে তো বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, অনেকেই মারা গেছে, আর সবারই তো একটা অসৎ উদ্দেশ্য ছিল।
এই জন্যই হয়তো বা বাঁচে নাই, আপনার একটা ভালো উদ্দেশ্য ছিল, এই জন্য কোনো মতে চলে আসছেন। তবে আপনার ভাগ্যটা আসলেই ভালো যে আপনি ঠিক সময় কোনো ভূত প্রেতের খপ্পরে না পড়ে মানুষের হাতেই পড়ছিলেন, যার কারণে আপনি বেঁচে গেছেন। তবে সত্যজিৎ বাবু উনি যেই বিষয়টা বুঝতে পেরেছিলেন সেটা হচ্ছে ওই প্রতি পূর্ণিমার রাতে ওখানে থাকা যেই অশরীরীরা রয়েছে, যেই ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিনেরা রয়েছে, তারা মূলত ওই জায়গাটাতে খুব অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণেই এখানে এই ঘটনাগুলো মানুষ দেখতে থাকে। তাছাড়া এখানে যেহেতু অনেক অপমৃত্যু হয়েছে, বহু মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে। এই কারণে এখানে আসলে কোনো মানুষজন আসুক এটা ওখানে থাকা ওই অশরীরীরা চায় না। ওই বাড়িতে এক রাত থেকে পরবর্তীতে সত্যজিৎ বাবু চলে এসেছিলেন। তবে উনি যে শিক্ষাটা পেয়েছিলেন এই শিক্ষাটা ওনার সারা জীবনের জন্য ছিল। উনি চিন্তা করেছেন যে এভাবে আর কখনোই কোনো পরিত্যক্ত বাড়িতে যাওয়া উচিত নয়। তবে সত্যজিৎ বাবুর মনের মধ্যে একটাই প্রশ্ন যে জমিদারের যে ছেলেটা, এই ছেলেটা যে মারা গেল বা তাকে হত্যা করা হলো, এটা আসলে কিভাবে সম্ভব হয়েছিল। সতীনাথ বাবু নাকি জানিয়েছিলেন যে জমিদারের ছেলে যখন প্রহরীদের হাতে ধরা পড়ে যায় তখন সন্দেহের বশে তারা তো অনেক প্রশ্ন করেছিল, আগুন লেগে গেছে এই জন্য তার ছেলে পালাচ্ছে এরকমটা বলেছিল, কিন্তু হাতে তরবারি, রক্ত এরকম দেখলে তো সন্দেহ হওয়ারই কথা। তো তাদেরকে আহত করে কাউকে কাউকে মেরে ফেলে ওখান থেকে চলে গিয়েছিল। ওই আহত যে হয়েছিল যারা, এদের মধ্যে একজন নাকি ব্রিটিশ সরকারের কাছে অনেক তথ্য বলে দেয় এবং এরপরেই তাকে মেরে ফেলার একটা প্লট তৈরি করা হয়েছিল। বিভিন্নভাবে তাকে সরাসরি মারতে না পেরে তখন এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। তো যাই হোক, ওই রাত্রে সত্যজিৎ বাবু ওই বাড়িতেই ছিলেন। পরদিন সকালবেলা রিক্সা চালকের স্ত্রী, ছেলে সবাই হাসি মুখে ওনাকে বিদায় জানায় আর অনুরোধ করে আবারও এখানে যেন আসেন। তো উনি নিজেও তার এলাকায় এই রিক্সা চালক, তার স্ত্রী, তার ছেলে, তারপরে এই যে সতীনাথ বাবু, তাকেও বেড়ানোর জন্য আহ্বান করেন আর কি। দিনের বেলা ওই ভূতের বাড়িটা আবারও দেখতে গিয়েছিলেন বাইরে থেকে, তবে আর ভিতরে যান নাই। আসলে এখানে অনেক বিষয় রয়েছে যা ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত। যারা আসলে অত্যাচারী তাদের কখনোই ভালো হয় না। অন্যের ক্ষতি দেখলেই যাদের মনে আনন্দ হয়, অন্যকে খেতে না দিয়ে মৃত্যুর পথে ঠেলে দেয়াই যাদের একটা আনন্দের কাজ হয়, যে পৈশাচিক আনন্দ পায়, এরাও একটা সময় ধ্বংস হয়ে যায়। তারা ধ্বংস হয়ে যায়, তাদের জায়গায় আরো ভয়ঙ্কর সমস্ত দুষ্ট জিনেরা এসে আশ্রয় গ্রহণ করে। এরাও অনেকের ধ্বংসের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। এইভাবেই ধ্বংসলীলা চলতে থাকে। যাই হোক, ওই রাত্রে ওনার সাথে এই ঘটনাটি ঘটেছিল। তবে উনি নাকি এর পরেও একবার ওই জমিদার বাড়িতে গিয়েছিলেন রাতের বেলা। তবে সেই রাতে উনি আর ওই বাড়িতে ঢোকেন নাই। উনি সাহস সঞ্চয় করেছিলেন, কিন্তু ওই সাহস আর কাজে লাগে নাই। কাছে গিয়ে আবার সেই ভয়ের ঘটনা মনে পড়ে। উনি চিন্তা করেছেন যাই একবার, আর একবার গিয়ে দেখি কি হয়। এবার আরো সাহস নিয়ে গেছেন যে এবার আরো কিছু করবেন, এবার আরো কিছু প্রস্তুতিও নিয়ে গেছিলেন, এই যে তাবিজ মাদুলি এগুলা নিয়েও গেছিলেন। তবে শেষ পর্যন্ত ওনারা সাহস হয় নাই, উনি ওখান থেকেই আবার চলে আসছেন। এখনো ওই বাড়িটা নাকি ওইভাবেই আছে। এরকম অনেক জমিদার বাড়ি কিন্তু রয়েছে, এই বাংলাদেশেও রয়েছে, ভারতেও রয়েছে, যেগুলো অভিশপ্ত হয়ে গেছে। কেননা সেখানে অনেক মানুষকে নিষ্ঠুর অমানবিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। অনেক জমিদার বাড়িতে ফাঁসির মঞ্চও ছিল, আর ওখানে ফাঁসি দিয়ে মারা হলে ব্রিটিশ সরকার কোনো বিচার করত না। এটা একটা অলিখিত আইনি করে ফেলেছিল যে জমিদাররা কাউকে হত্যা করলে কোনো বিচার হবে না। কারণ ব্রিটিশরা চিন্তাই করত
যে তাদের স্বার্থ রক্ষার জন্য এই জমিদারদেরকে তারা রেখে দিয়েছেন। সুতরাং তারা যাদেরকে ফাঁসি দেবে, মেরে ফেলবে, এতে ব্রিটিশ সরকারের উপকারই হবে। এই জন্য এগুলোর কোনো বিচার আচার কিছুই হতো না। ব্রিটিশ সরকাররা কিন্তু তারা তাদের খাজনা আদায়ে বেশ সতর্ক থাকতেন। কোনো জমিদার যদি ঠিক সময় মতো খাজনা না দিত, সাথে সাথে তার জমিদারি কিন্তু নিলামে উঠত। কোনো জমিদার যতই ব্রিটিশদেরকে উপকার করুক না কেন, টাকা পয়সা না পেলে ওই জমিদারকে ভুলে যেতে তাদের 1 সেকেন্ডও সময় লাগতো না। স্বার্থই তাদের কাছে আসল। আর তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিষ্ঠুরভাবে যারা অসংখ্য মানুষকে মেরে অভিশাপ কুড়িয়েছেন, অভিশপ্ত হয়েছেন, তাদের এই অভিশাপে ওই বাড়িগুলো এখনো অভিশপ্ত হয়ে রয়েছে। এই কারণেই ওই বাড়িগুলোতে অনেক সুপার ন্যাচারাল এন্টিটিগুলো আশ্রয় গ্রহণ করেছে। এই জন্য এই বাড়িগুলো হানা বাড়ি বা হন্টেড হাউস হয়ে গিয়েছে। এগুলোই মূলত হন্টেড হাউস তৈরি করার পেছনে মূল ভূমিকা রাখে, কারণ যেখানে এই ধরনের নিষ্ঠুর হত্যাযজ্ঞ চলে সেখানে অনেক ধরনের শক্তিশালী জিনেরা এসে আশ্রয় গ্রহণ করে। ওই জায়গাগুলোতে অনেক নেগেটিভ এনার্জি তৈরি হয়, আর যারা নেগেটিভ এনার্জি নিয়ে কাজ করে তারা এই সমস্ত জায়গায় থেকে তাদের শক্তিগুলো আরো বাড়াতে পারে। এই জন্যই মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। এই ধরনের ঘটনা যে শুধু ওই জমিদার বাড়ির ক্ষেত্রেই হয়েছে তা না, এরকম ঘটনা কিন্তু আরো অসংখ্য জমিদার বাড়ি ইনভেস্টিগেশন করতে গিয়ে এই জিনিসগুলো দেখেছেন। এমন কিছু মহিলাদেরকে দেখেছেন, শোনা যায় যে ওই মহিলা ওই জায়গাতে নিহত হয়েছিলেন, তাকে এরকম দেখা যায়, তার নুপুরের আওয়াজ শোনা যায়, রাতের বেলা সেই জলসা ঘরে আলো ঝলমল করে ওঠে, সেই ঘর পর্যন্ত গিয়ে কোনো মতে প্রাণ নিয়ে ফিরেছেন। এমন মায়াজালে আবদ্ধ হওয়া লোকজনও কিন্তু এখনো খুঁজলে অনেক পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। ধন্যবাদ জানাচ্ছি শোভন ভাইকে দারুণ একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আজকে আমি আপনাদের কাছে একটি জিনের ঘটনা নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। কারণ ছাড়াই যখন একটা সুস্থ স্বাভাবিক মেয়ের হাতের নখগুলো একটা একটা করে পচে খসে পড়তে শুরু করে আর প্রতিদিন নাক দিয়ে গল গল করে রক্ত ঝরে, তখন বড় চিকিৎসকদেরও মাথা নত করে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিজ্ঞানের যুক্তি যেখানে খাটে না সেখানে উকি দেয় এক অজানা অন্ধকার জগৎ। খুলনা শহরের স্বনামধন্য এক অধ্যাপকের বাড়িতে ঠিক এমনই এক বিভীষিকা নেমে এসেছিল। অধ্যাপকের মেয়ে সুমা, দুধে আলতা গায়ের রং আর মায়া ভরা দুটো চোখ, যেন রূপকথার পাতা থেকে উঠে আসা কোনো এক অপ্সরা। সুমার এই রূপই এক সময় তার জন্য কালো হয়ে দাঁড়ালো। নেদারল্যান্ডসের এই কনকনে ঠান্ডায় বসে যখন ফেলে আসা দিনগুলোর কথা ভাবি, স্মৃতির পাতা থেকে অদ্ভুত সব ছায়া বেরিয়ে আসে। 2020 সালের কোভিডের সেই দম বন্ধ করা ঘরবন্দি সময়ে এই ঘটনাটা তোমাদের শোনাবো ভেবেছিলাম, কিন্তু যখন আমি ইন্দুবালা আর আয়না বিদ্যা নিয়ে এত বেশি মগ্ন ছিলাম যে ছোট্ট শিউরে ওঠার মতো ঘটনা আর শেয়ার করা হয়ে ওঠেনি। ঘটনাটা শুরু খুলনায়। নেদারল্যান্ডসে আসার বেশ কিছুদিন আগের কথা। সেখানে আমার পরিচয় হয় অনিমেষ চন্দ্র রায়ের সাথে। বৃহত্তর খুলনার বাগেরহাট মানুষ তিনি, পরে খুলনায় থিত হন। অনিমেষ দা সাধারণ কোনো তান্ত্রিক ছিলেন না, বরং কালো জাদুর দুনিয়ায়, বিশেষ করে জিনদের কাছে তিনি ছিলেন এক মূর্তবান আতঙ্ক। অনিমেষ দার কাছে আমি প্রথম জানতে পারি হিজল নামক এক ভয়ঙ্কর প্রজাতির জিনের কথা। মানুষের মতো জিনদেরও তো অসংখ্য প্রজাতি আছে, তবে এই হিজলরা একেবারেই আলাদা। এরা মূলত কালো জাদুর সাথেই সম্পৃক্ত এবং কালো চক্রের পিশাচ হিসেবেই কাজ করে।
দেখতে অনেকটা ঘুলের মতো, বামন আকৃতির, নাকগুলো অস্বাভাবিক উঁচু, ঠোঁট পুরু আর সারা গায়ে কোকড়ানো লোম। অনিমেষ দা সেবার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন। ঘটনার কেন্দ্রবিন্দু ছিল সোমা। সোমার এক গৃহী শিক্ষক ওকে বাসায় পড়াতে এসে ওর রূপের মোহে প্রেমে পড়ে যায়। একদিন সাহস নিয়ে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সোমা বা তার বাবা মা কেউই অসম প্রস্তাবে রাজি ছিলেন না। প্রখ্যাত হয়ে চরম আক্রোশ এক ভয়ঙ্কর পথ বেছে নেন সেই শিক্ষক। এর কিছুদিন পর থেকেই সোমার শরীর বিভৎসভাবে সব পরিবর্তন আসতে শুরু করে। প্রতিদিন নাক দিয়ে অঝরে রক্ত ঝরত, আর হাতের সুন্দর নখগুলো ধীরে ধীরে কালো হয়ে পুচে খসে পড়তে লাগলো। সুমার বাবা খুলনা ইউনিভার্সিটির একজন বিজ্ঞ শিক্ষক। আপাতমস্তক বিজ্ঞান মনস্ক মানুষ জাদুটনা একদমই বিশ্বাস করতেন না। বড় বড় ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো ঔষধই কাজ হলো না। মেয়ের চোখের সামনে শুকিয়ে যাচ্ছে দেখে শেষমেশ এক সহকর্মীর পরামর্শে তিনি অনিমেষ দার শরণাপন্ন হন। অনিমেষ দা সোমাকে দেখেই বুঝলেন সাধারণ কোনো মন্ত্রে কাজ হবে না, সাজাতে হবে কালচক্র। কালচক্র সাজানো সেই বর্ণনা শুনলে আজও সোমার গায়ে কাটা দেয়। অমাবস্যার রাতে ঘরের মেঝেতে লাল সিঁদুর আর পোড়া কাঠকয়লা দিয়ে আঁকা হলো এক জটিল চিত্রকোণ চক্র। চক্রের প্রতিটি কোণে রাখা হলো কালো মোমবাতি আর অদ্ভুত কিছু শিকড় বাকড়। চক্রের ঠিক মাঝখানে বসানো হলো বড় সাইজের একটা লালচে কালো মোমবাতি, যেটাকে মূলত জিনের প্রতিরূপ হিসেবে ধরা হয়েছিল। অনিমেষ তার মন্ত্র পড়া শুরু হতেই ঘরের বাতাস যেন ভারী হতে লাগলো, একটা পোড়া মাংসের গন্ধ আসতে লাগলো। বোঝা গেল এখানে কোনো অশরীরই হাজির হয়েছে। চক্রের ঠিক মাঝখানে বসানো লালচে কালো মোমবাতির শিখাটা হঠাৎ করেই পাগলের মতো কাঁপতে শুরু করলো। একসময় শিখার রং পাল্টে গিয়ে গনগনে নীলাভ হয়ে গেল, নীল কালারের হয়ে গেল। সোমা হঠাৎ করেই উমা বলে মেঝেতে লুটিয়ে পড়ল। কোনায় কোনায় রাখা মোমবাতির ধোঁয়াগুলো যেন শূন্য কুণ্ডলিতে পাকিয়ে একটা ভয়ঙ্কর অবয়ব তৈরি করতে লাগলো। গুল জিনের মতো খর্বকায়, মাথা ভর্তি কোকড়ানো লোম, অস্বাভাবিক উঁচু নাক আর পুরো ঠোঁট। হিজল জিনের সেই ভয়ঙ্কর রূপটা ক্ষণিকের জন্য ধোঁয়ার আড়াল ভেসে উঠেই মিলিয়ে গেল। অনিমেষ দা বিন্দু মাত্র বিচলিত না হয়ে বজ্র গম্ভীর গলায় হাঁক দিলেন, কে তুই? কার আদেশে এসেছিস সেখানে? সামনে আয়। প্রথমে কোনো উত্তর এলো না, শুধু সোমার গলা চিরে একটা ঘরে বিকৃত আওয়াজ বেরিয়ে এলো, যা কোনোভাবে 17-18 বছর মেয়ের কণ্ঠ হতে পারে না। মনে হলো যেন বহু দূর থেকে ভেসে আসছে শব্দটা। অনিমেষ দা চোখ রাঙিয়ে হাতের কাছে থাকা মন্ত্রপুত লাল জল সজোরে ছিটিয়ে দিলেন চক্রের ভেতর। হুঙ্কার দিয়ে উঠলেন, বল কে পাঠিয়েছে তোকে? না হলে কালো চক্রের আগুনে আস্তর অস্তিত্ব আমি এখানেই ছাই করে দিব। জলের ছিটে লাগতেই তপ্ত লোহায় জল পড়ার মতো ছ্যাঁতছ্যাঁত আওয়াজ এলো। সে অশরীরী এবার যন্ত্রণায় এক বিকট আর্তনাদ করে উঠল। ঘরের জানলাগুলো থরথর করে কাঁপতে লাগলো। ওই ঘরে পৈশাচিক গলাতেই সে একের পর এক
বলে দিতে লাগলো সব লুকোনো সত্য। কালো চক্রের প্রভাবে ধরা পড়ল আসল সত্য। জানা গেল ওই প্রখ্যাত শিক্ষকই নিজের জিঘাংসা মেটাতে শয়তানের সাথে চুক্তি করে এক হিজল জিনকে পাঠিয়েছেন। এই জাদুর প্রাথমিক লক্ষ্য ছিল সুমার বাবা মাকেও শেষ করে দেওয়া, কিন্তু জিনটা তাতে রাজি হয়নি। কেন জানেন? কারণ কালো জাদু করতে এসে সেই পিচাস জিন নিজেই সুমার প্রেমে পড়ে গিয়েছিল। সে এতটাই মুগ্ধ ছিল যে মানুষের রূপ ধরে সুমার বন্ধু হওয়ার এবং এই কালো জাদু কাটিয়ে দেওয়ার কথা ভাবছিল। কিন্তু চাইলেই তো আর ফেরা যায় না। কালো জাদুর চুক্তি হয় সরাসরি শয়তানের সাথে। একবার চুক্তিবদ্ধ হলে কাজ শেষ না করা পর্যন্ত জিনেরও মুক্তি নেই। জিনটা কোনোভাবেই সুমাকে ছেড়ে যেতে রাজি হচ্ছিল না। এদিকে চুক্তির বাধ্যবাধকতা, অন্যদিকে এক পৈশাচিক প্রেম। অনিমেষ দা চক্রের ভেতর থেকে তাকে অনেকবার চলে যাওয়ার নির্দেশ দিলেন, কিন্তু সে কোনোভাবেই যাবে না। শেষমেশ অনিমেষ তার ধৈর্যচ্যুতি ঘটল। রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠল। তিনি ক্ষিপ্র হাতে তুলে নিলেন তার মন্ত্র করা ধারালো ছোড়াটা। চক্রের মাঝখানে জ্বলতে থাকা সেই বড় মোমবাতিটা, যা জিনের অস্তিত্ব ধারণ করেছিল, সেটাকে লক্ষ্য করে সজোরে কোপ বসালেন। খাচাং করে দুটুকরো হয়ে গেল মোমবাতিটা। আর ঠিক সেই মুহূর্তেই শূন্য থেকে ফেটে পড়ল এক অমানসিক আর্তনাদ। সে এক ভয়ঙ্কর শব্দ, যা সাধারণ মানুষের শোনার কথা নয়, কারণ জিনটা সেখানেই নাকি মারা গিয়েছিল। আর চুক্তিভুক্ত জিন মারা গেলে সেই জাদু সেখানেই কেটে যায়। তো কেমন লাগলো ঘটনাটি সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং এই সকল বাছাইকৃত ঘটনা আপনাদের ভালো লেগেছে। আমরা এরকম প্রতিনিয়ত আপনাদের জন্য ঘটনা এই চ্যানেলে প্রতিদিন রাত 10টায় ঘটনাগুলো দিই এবং আপনারা জানেন যে বাছাই করা প্রত্যেকটা ঘটনাই আমাদের স্পেশাল ঘটনা। আমরা সর্বদাই চাই আপনাদের ভালো লাগার মতো বা আপনাদের মন মতো ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ঘটনা কালেক্ট করি এবং আপনাদের মতো অনেক লিসেনার্স আছে যারা আমাদের ঘটনা পাঠায়, অনেকে আছে আমাদেরকে মেইল পাঠায়। তো সবাই ভূতি ফিল্ম ভালোবাসছে, আমাদের এই টপ ভূতি ফিল্মে আমি 100% শিওর হয়ে বলতে পারি। তো সবশেষে আমি বলতে চাই যে আপনারা যারা যারা এরকম ভূতি ফিল্ম শুনতে অথবা আপনার সাথে ঘটে গিয়েছে কোনোদিন কোনো ভয়ঙ্কর ঘটনা, এরকম ঘটনা যদি থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাগুলো আমাদের কাছে পৌঁছে দেবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে সে ধরনের পছন্দনীয় ঘটনাগুলো আপনাদের উপস্থাপন করব। আমি প্রতিদিন ঘটনা দিচ্ছি, রেগুলার ঘটনা দিচ্ছি উইদাউট এনি ব্রেক। আমাদের যে ঘটনাগুলো এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে পাচ্ছেন, এগুলো কিন্তু অথেন্টিক এবং এগুলো খুবই জনপ্রিয় এবং খুবই পছন্দনীয়। তো আপনারা সবাই মনোযোগ সহকারে আমাদের ঘটনা শোনেন এবং সবাই কিন্তু কমেন্ট করেন আমাদেরকে। এই বিষয়টা খুবই ভালো লাগে আমার যে আপনারা আমাদেরকে কমেন্ট করছেন। একজন কমেন্ট করেছে রাজশাহী বিভাগ থেকে, রাজশাহীর চত্বর এলাকা থেকে, প্রতিদিন আমাদের ঘটনা শুনে। তার কথা প্রতিদিন বলি আমি এই জন্য যে তিনি আমাদের নিয়মিত লিসেনার এবং প্রবাস থেকে অর্থাৎ দুবাই থেকে এক ভাইয়া, সম্ভবত উত্তরবঙ্গে তার বাসা, তিনি প্রতিদিন আমাদের ঘটনা শুনে এবং বলে যে ভাইয়া আমি দিলীপনাথ, আমি প্রতিদিন ঘটনা শুনি, আমি একজন হিন্দু সম্প্রদায়ের লোক। তিনি অনেক ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন এর ইতিমধ্যেই। এখন তিনি একটু কর্মব্যস্ততার কারণে ঘটনা পাঠাতে পারছে না। তিনি একটা সর্বশেষ আমাদের ঘটনা দিয়েছেন, সেই ঘটনা একটু আমি যদি বিশ্লেষণ করি, সেটা হচ্ছে যে একদিন তিনি তাদের বিশাল বড় একটা বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে 4 তলাতে তিনি থাকেন। তো
তিনি ওই 4 তলাতে একদিন ভূতুড়ে শুনতেছিল, সিঁড়িতে বসে। তার বাসায় নেট ছিল না, তো নিচের বাসার ফ্ল্যাটের একটা মানুষ পরিচিত ছিল, তার বাসায় গিয়ে তার থেকে ওয়াইফাইটা নিয়ে সিঁড়িতে বসে থেকে ভূতুড়ে শুনতেছে। তো এর মধ্যেই চারদিকে তো কারেন্ট নাই, সরি ওর বাসায় নেট ছিল কিন্তু কারেন্ট ছিল না, আমিতের বাসায় নেট ছিল। তো তিনি ওই ভূতুড়ে শুনতে শুনতে হঠাৎ করে তিনি খেয়াল করলেন যে একটা অদ্ভুত রকমের লাঠি, যেমন টাইসের উপর লাঠি টকটক করে যে শব্দটা হয়, এরকম শব্দ আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে আসতেছে। অর্থাৎ তিনি যে সিঁড়িতে বসে আছে, সিঁড়িটা অন্ধকার, আর সেখানে বসে থেকে ভূত শুনতেছে, আর নিচ থেকে ওই বৃদ্ধ মহিলার মতো কেউ একজন আস্তে আস্তে উঠে আসতেছে। তো তখন প্রায় 2টা বাজে রাতের, সবাই তখন ঘুম। তো এত তো শীতের সময় ছিল, তো সবাই ঘুম। নিচে দারোয়ান নিচে ছিল, সেও ঘুম তিনি দেখে আসছিল, আর নিচ থেকে যে রেখে ঘুম। তিনি ওই যে ভূতের শোনার জন্য এমবি কার্ড কেনার জন্য সে গিয়েছিল, যেতে চাইছিল, দেখে দারোয়ান ঘুম, কিন্তু ডাকা যায়নি। সে পরবর্তীতে ফোন দিয়ে তার ওই কলেজের কাছ থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ওখানে ভূতের শুনছে। তো শুনতে শুনতে তিনি এরকম একটা পরিস্থিতি যে হুট করে আসলো। তো এমন ভাবে শুনতেছে যে তিনি 2, 3, 4 তলার কাছাকাছি উঠলো একটা মানুষ বোঝা যাচ্ছে। যে উনি ভূতের শোনা অফ করে, মানে ফোন ওখানে ফিরে নিজে ফ্ল্যাশ জ্বালিয়ে নিচে যাচ্ছে, দেখে যে পুরো সিঁড়ি এরকম দৌড়ে গেছে নিচ পর্যন্ত, কোনো মানুষ নেই। পরে তিনি আবার ওই দারোয়ানকে ডাকছে, দারোয়ানকে ডেকে বলছে যে এখনই একটা মানুষ উপরে উঠলো, সে কোথায় গেল, এবং প্রত্যেকটা ফ্ল্যাটের গেট বন্ধ, হুট করে এত তাড়াতাড়ি মিশে করে গেল। এইরকম চিন্তায় তিনি আবার মনে করছে মনের ভুল, তিনি উঠে আসছেন, আবার আসার ভোজন শুনতেছে। এবার উপর থেকে, ছাদের উপর থেকে এবার 4 তলার দিকে নিচে নামতেছে, একইভাবে লাঠির শব্দ নামতেছে। তিনি এবার রাগ করে দৌড়ে ছাদ পর্যন্ত গেছে, দেখে ছাদের গেট খোলা, কিন্তু কোনো মানুষ উপর থেকে নিচে দিকে নামছে না। তিনি যখন ভয় পেয়ে গেল, ভয় পাওয়ার পর তিনি একটু পরে দেখলো মানে আবার একটা সাউন্ড। তিনি এবার বলতেছে, কে তুই, আমি তোকে দেখতে চাই। দৌড়ে দেখে একটা সাদা বুড়ি, তিনি হঠাৎ করে দৌড়ে উনি উঠতেছে, ওই বুড়ি আস্তে আস্তে উপর দিকে উঠতেছে, ওটা ছাদের উপর যায়, মিলিয়ে গেছে। এইরকম ঘটনা অনেক জায়গায় ঘটে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।